হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। সবাইকে কাজ ক্ষমতা শক্তি পর্ব 2 এ স্বাগতম জানাচ্ছি। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, তাহলে আমি দেরি না করে ক্লাসটা শুরু করে দিব। আর সবাই একটু চলে আসো দ্রুত, আর যারা আসো নাই যারা আসছো তারা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে তারা চলে আসে দ্রুত, ক্লাসটা আমি শুরু করে দিব। ওকে, আমি দেখতে পাচ্ছি 155 পিপল আর ইউ অন লাইভ। তোমরা সবাই চলে আসো। যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো জানাও। ওকে, সব কিছু আশা করি ক্লিয়ার আছে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছো BH রনি, উজ্জ্বল খান, ওত্রিয়া দিবা, নওশিন নাহার, সাদিয়া, নাইম, রাহুল, লামিয়া, নওশিন, সিয়াম, মেহেদি, শাহরিয়ার, তাফহিম। ওকে, তোমরা সবাই একটু চলে আসো। 168 পিপল। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি গত ক্লাসে কাজ, বিভিন্ন ক্ষেত্রে কাজ দেখেছিলাম, কিভাবে কাজ 0 হয়, কোন কেসের ক্ষেত্রে কাজের মানটা পজিটিভ হয়, কোন কেসের ক্ষেত্রে নেগেটিভ হয়। সো গত ক্লাসে তোমাদেরকে ম্যাথ করানোর সময় আনততল রিলেটেড কয়েকটা ম্যাথ করিয়েছিলাম, বাট কনসেপ্টগুলো বলেছিলাম আমি নেক্সট ক্লাসে পড়াবো। সো আজকের ক্লাসে আমি আনততল রিলেটেড যত ধরনের কেস আছে সব ধরনের কেস সলভ করে দিব। সো যেটা তোমাদের অ্যাডমিশনেও কাজে দিবে, যারা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আর ভার্সিটি অ্যাডমিশন নিবা। সো তোমাদের ক্ষেত্রে এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। তো তোমরা সবাই চলে আসো। 223 পিপল দেখতে পাচ্ছি লাইভে। ওকে, তো শুরুতে আমি তোমাদেরকে একটা ম্যাথ দিয়ে শুরু করা যাক। খুবই সহজ একটা ম্যাথ, কমন একটা ম্যাথ। সো কঠিন কিছু পড়ার আগে সহজ কিছু পড়ে রাখাই ভালো, ঠিক আছে? ওকে, আশা করি সবকিছু ক্লিয়ার, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ সবকিছু। ওকে, সো একটা ম্যাথ লিখো প্রথমে সবাই। পাঁচ কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে, খুবই কমন একটা ম্যাথ, তোমরা সবাই জানো। তাও যেহেতু এই কোর্সটা অনেকেই করছে, যাদের কাছে একদমই নতুন, সো তাদের জন্য আমি ম্যাথটা করাচ্ছি। সো দেখো, 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে একটি প্যারেকের উপর পড়লে প্যারেকটি মাটির ভিতর 10 সেন্টিমিটার ঢুকে যায়।
প্যারেকটি মাটির ভিতর, এটা বইয়ের খুবই কমন একটা ম্যাথ, 10 সেন্টিমিটার ঢুকে যায়। 10 সেন্টিমিটার ঢুকে যায়। ওকে, মাটির গড় প্রতিরোধ বল কত? মাটির গড় প্রতিরোধ বল কত? মাটির গড় প্রতিরোধ বল কত? ওকে, সবাই কোয়েশ্চেনটা একটু লিখো। ওকে, তাহলে আসো সলিউশন আসি আমরা। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু 5 মিটার উঁচু থেকে একটা প্যারেকের উপর পড়বে, রাইট? সো দেখো, ধরো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ধরো 5 কেজি ভরের একটা বস্তু, আর এটা হচ্ছে ধরো প্যারেক। ওকে, এটা হচ্ছে একটা প্যারেক। সো 5 কেজি ভরের একটা বস্তু 5 মিটার উঁচু থেকে, তাহলে প্যারেক থেকে 5 কেজি ভরের বস্তুটার উচ্চতা কত? 5 মিটার, রাইট? এই উচ্চতা হচ্ছে কত? 5 মিটার। সো এটা হচ্ছে সারফেস বা ভূমি। এখন দেখো, এই যে 5 কেজি ভরের বস্তুটা ভূমি থেকে 5 মিটার উচ্চতায় আছে, তাহলে এই 5 কেজি ভরের বস্তুটার সম্পূর্ণ শক্তি হচ্ছে বিভব শক্তি। কারণ আমরা জানি একটা বস্তু যদি একটা সার্টেন পজিশন থেকে একটা সার্টেন হাইট উপরে থাকে, তাহলে বস্তুটার মধ্যে যেই শক্তিটা জমা থাকবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। সো এই বস্তুটা 5 কেজি ভরের বস্তুটা যখন 5 মিটার উপরে আছে, সো এই 5 কেজি ভরের বস্তুটার সম্পূর্ণ শক্তি হচ্ছে বিভব শক্তি। এখন কি বলছে দেখো, এই 5 কেজি ভরের বস্তুটা একটা প্যারেকের উপর পড়বে, এই প্যারেকটার উপর কি হবে? 5 কেজি ভরের বস্তুটা পড়বে। সো 5 কেজি ভরের বস্তুটা যখন প্যারেকের উপর পড়বে, এর পরের কন্ডিশনটা কি দেখো, এটা হচ্ছে প্রথম কেস, মানে 5 কেজি ভরের বস্তুটা প্যারেকের উপরে ছিল। এখন যখন প্যারেকটার উপর 5 কেজি ভরের বস্তুটা পড়বে, তখন কি হবে দেখো, তখন প্যারেকটা মাটির ভিতর ঢুকে যাবে না? তখন প্যারেকটা কি করলো? মাটির ভিতর ঢুকে গেল। 5 কেজি ভরের বস্তুটা যখন প্যারেকটার উপর পড়লো, এটা হচ্ছে 5 কেজি, এটা হচ্ছে কেস 2, 5 কেজি। সো প্যারেকটা কি করছে? মাটির ভিতর কতটুকু? 10 সেন্টিমিটার ঢুকে গেছে। প্যারেকটা কি করলো? মাটির ভিতর 10 সেন্টিমিটার ঢুকে গেল। তাহলে প্যারেকটা যে মাটির ভিতর 10 সেন্টিমিটার ঢুকছে, তাহলে দেখো তো এখানে একটা কাজ হয়েছে না? কিসের বিরুদ্ধে কাজ হয়েছে? মাটির প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ হয়েছে না? তুমি সিম্পলি চিন্তা করে দেখো, তুমি যখন হাতুড়ি দিয়ে দেওয়ালের মধ্যে প্যারেক টোকাও, তখন দেখতে পাবা দেওয়াল একটা বাধা দেয়, না হলে তো প্যারেকটা পুশ করলেই ঢুকে যাইতো। তোমাকে কি হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হয় না? কেন দিতে হয়? বিকজ দেওয়াল তোমাকে একটা বাধা প্রদান করে, এটা হচ্ছে প্রতিরোধ বল। সো তুমি যখন টোকা দাও, হাতুড়ি দিয়ে যখন প্যারেকের মধ্যে টোকা দাও, তখন তুমি অ্যাকচুয়ালি যেটা করো সেটা হচ্ছে ওই প্রতিরোধ বলের বিরুদ্ধে তুমি একটা কাজ করো, এবং ওই প্রতিরোধ বলের বিরুদ্ধে একটা কাজ করে তুমি প্যারেকটাকে ঢুকাও। তাহলে এই ক্ষেত্রে কাজ কে করতেছে? এই বস্তুটা যখন প্যারেকের উপর পড়ছে, তখন এই বস্তুটার যে পটেনশিয়াল এনার্জি ছিল, এই বস্তুটার যে বিভব শক্তি ছিল, সেই বিভব শক্তিটা কি করছে? প্যারেকটাকে কি ঢুকাইছে? কিভাবে ঢুকাইছে? মাটির প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ করে, মাটির প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ করে। সো এই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে পতনশীল বস্তুর স্থিতিশক্তি সমান, পতনশীল বস্তুর স্থিতিশক্তি সমান প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ, প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ। তার মানে হলো এই বস্তুটা ভূমি থেকে 5 মিটার উচ্চতায় থাকায়, এই বস্তুটা ভূমি থেকে 5 মিটার উচ্চতায় থাকার সময় বস্তুটার মধ্যে যেই স্থিতিশক্তিটা জমা ছিল, সেই স্থিতিশক্তিটা যখন প্যারেকটার উপর, যখন স্থিতিশক্তিটা তোমার কি হয়েছে, বস্তুটা যখন নিচের দিকে পড়ছে, সেই স্থিতিশক্তিটা কোথায়? প্যারেকটাকে কি মাটির ভিতর ঢুকাই ফেলছে না? তার মানে কি মাটির ভিতর কেমনে ঢুকাইছে? এই যে মাটির যে গড় বাধা আছে, মাটিতে ঢুকাইতে গেলে মাটির একটা গড় বাধা ওভারকাম করতে হবে। সো এই স্থিতিশক্তিটা ওই কাজটাই করছে, যে এই বস্তুটা স্থিতিশক্তিটা প্যারেককে ঢুকানোর জন্য মাটির প্রতিরোধ বলের বিরুদ্ধে কি করছে? কাজ করছে। তাহলে এখানে দেখো পতনশীল বস্তুর স্থিতিশক্তি কত বলো তো? পতনশীল বস্তুর স্থিতিশক্তি কত? এই বস্তুটা দেখো তো কত উচ্চতায় আছে?
5 মিটার উচ্চতায়। আচ্ছা, স্থিতিশক্তির রাশিমালা আমরা সবাই জানি, ইপি সমান কত? ইপি সমান হচ্ছে mgh। সো পতনশীল বস্তুর স্থিতিশক্তি কত হবে? পতনশীল বস্তুর স্থিতিশক্তি হবে mg। এখন এখানে দেখো, এখানে মোট সরণ কত? দেখো দেখো এখানে একটা হচ্ছে 5 মিটার সরণ, বস্তুটা এখান থেকে এখানে পড়তেছে, আর একটা সরণ হচ্ছে প্যারেকটা 10 সেন্টিমিটার ঢুকছে। তাহলে এখানে মোট সরণ কতটুকু দেখো তো? উচ্চতাটা অ্যাকচুয়ালি মোট সরণ, তাহলে মোট সরণ কতটুকু এখানে? মোট সরণ হচ্ছে h প্লাস এক্স। h প্লাস এক্স এর ভ্যালু কত? এক্স হচ্ছে সরণ, তো h এর ভ্যালু হচ্ছে 5, আর সরণ কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে হলো 0.1 মিটার। তাহলে দেখো 5.1 মিটার, রাইট? সো মোট সরণ কত? 5.1 মিটার। তার মানে হলো মোট সরণ কত? h প্লাস এক্স। কারণ এই বস্তুটা দেখো এখান থেকে 5 মিটার পড়ছে h, আর এই প্যারেকটা এখানে প্রতিরোধ বলের বিরুদ্ধে কতটুকু ঢুকছে? 10 সেন্টিমিটার। তার মানে এক্স পরিমাণ ঢুকছে, ধরে নিলাম এক্স এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের মোট সরণ কতটুকু? h প্লাস এক্স। তাহলে স্থিতিশক্তি কতটুকু? mg ইন্টু কত? h প্লাস এক্স। আর প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ, কাজ সমান কি? কাজ সমান আমরা সবাই জানি বল গুণ বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণ, গত ক্লাসে পড়াইছিলাম। তাহলে প্রতিরোধ বল গুণ, তো এখানে লিখি প্রতিরোধ বল গুণ সরণ। সো কাজ সমান আমরা জানি প্রতিরোধ বল গুণ সরণ। তাহলে দেখো mg h প্লাস এক্স ইকুয়াল প্রতিরোধ বল কত? ধরে নিলাম f, আর সরণ কতটুকু? সরণ কতটুকু হয়েছে এখানে? সরণ হয়েছে 10 সেন্টিমিটার। তাহলে দেখো x ধরে নিলাম। তাহলে আমি এখান থেকে যদি f এর ভ্যালু বের করতে চাই, তাহলে দেখো mg h প্লাস এক্স, আর নিচে হচ্ছে x। সো এটা ক্যালকুলেট করলে m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 9.8। h এর ভ্যালু কত? 5, আর x এর ভ্যালু কত? 10 সেন্টিমিটার বা 0.1 মিটার। তাহলে দেখো 0.1। এরপর আমাদের x এর ভ্যালু কত? 0.1। সো এটা ক্যালকুলেট করলে যা হবে তাই হচ্ছে অ্যান্সার। সো এটা ক্যালকুলেট করলে কত আসে বলো? এটা ক্যালকুলেট করলে কত আসে বলো? এটা ক্যালকুলেট করলে কত আসে বলো? এখানে তাসিন বলছো যে গত ক্লাসে অফলাইনে তোমাদেরকে পড়াইছি, আমি তোমাদেরকে গত ক্লাসে কাজ ক্ষমতা শক্তি পড়াই নাই। হুদাও এখানে ফাও কথা বলিও না, ঠিক আছে? আমি তোমাদেরকে অফলাইনে পড়াচ্ছিলাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। ওকে, সো দেখো এটার ভ্যালু কত আসছে বলো? এটার ভ্যালু আসতেছে 2499। ওকে, সো এটা হচ্ছে 2499 নিউটন। সো এটাই হচ্ছে প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ, এটাই হচ্ছে প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ 2499 নিউটন, ঠিক আছে? সো এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো? যাদের আটকাচ্ছে তাদের হয়তো ইন্টারনেট সমস্যা, তোমরা বের হয়ে আবার একটু জয়েন করো। আমি এখানে দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে। ওকে, আমি আবারও বলছি, দেখো 5 কেজি ভরের বস্তুটা যখন এখানে ছিল তখন তার সমস্ত শক্তি ছিল বিভব শক্তি। যখন এই বস্তুটা ড্রপ করছে, এই প্যারেকটাকে কি করছে? ঢুকাই ফেলছে। তাহলে ওই বিভব শক্তিটা কি করছে? ওই বিভব শক্তিটা এই 5 কেজি ভরের বস্তুটার মধ্যে যে পটেনশিয়াল এনার্জি ছিল, সেই পটেনশিয়াল এনার্জিটা এই প্যারেকটার উপর যখন পড়ছে, তখন এই পটেনশিয়াল এনার্জিটা মাটির গড় প্রতিরোধ বল। একটা প্যারেককে যখন তুমি মাটির ভিতর ঢুকাবা, তখন মাটি প্যারেকটাকে একটা বাধা প্রদান করবে। একটা প্যারেককে তুমি যখন মাটির ভিতর ঢুকাও, মাটি প্যারেককে একটা বাধা প্রদান করে। ওই বাধার বিরুদ্ধে কাজ করছে কে? বিভব শক্তি। বিভব শক্তি ওই মাটির বাধার বিরুদ্ধে কাজ করে প্যারেকটাকে ঢুকাইছে। সো এটাই হচ্ছে কথা, পতনশীল বস্তু স্থিতিশক্তি সমান প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ। পতনশীল বস্তুর স্থিতিশক্তি সমান প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ। পতনশীল বস্তুর স্থিতিশক্তি সমান প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ। ওকে, তো এই হচ্ছে কথা। তো সবাই বুঝতে পারছো কিনা দেখো? আমরা এখানে h প্লাস এই কারণে নিলাম, আমরা যখন স্থিতিশক্তি হিসাব করব,
আমরা যখন স্থিতিশক্তি হিসাব করব আমাকে মোট সরণ কত সেটা হিসাব করতে হবে। আমরা যখন স্থিতিশক্তি পটেনশিয়াল এনার্জি কত হিসাব করব আমাদেরকে টোটাল ডিসপ্লেসমেন্ট কত সেটা হিসাব করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এটা বস্তুটার, আর একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে কার, এই প্যারেকটার। তাহলে আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, h প্লাস এক্স। তো আমরা যখন পটেনশিয়াল এনার্জি হিসাব করব পতনশীল বস্তু, এই বস্তুটা পড়ছে প্যারেকটাও ঢুকে গেছে, তাহলে এই বস্তুটা পড়ছে টোটাল 5 মিটার, প্যারেকটা ঢুকছে 0.1 মিটার, তাহলে আমার টোটাল সরণ কত, টোটাল সরণ হচ্ছে 0.1 মিটার। বাট কাজ হয়েছে কতটুকুর জন্য, কাজ হয়েছে কিন্তু 0.1 মিটারের জন্য। মাটির প্রতিরোধ বলের বিরুদ্ধে যে কাজ করছে, মাটির প্রতিরোধ বলের বিরুদ্ধে যে কাজটা করছে সেই কাজটা হয়েছে কতটুকুর জন্য, 0.1 মিটারের জন্য। তাহলে আমাদের এখানে টোটাল সরণ কত, h প্লাস এক্স। সো এই জিনিসটা বুঝতে পারছো কিনা জানো। গড় প্রতিরোধ বল বলতে মাটির সব জায়গায় তো তোমার কি না ইউনিফর্ম না, মাটির সব জায়গায় তো ইউনিফর্ম না। সো এক এক জায়গায় এক এক ধরনের বাধা দিবে। তুমি যখন একটা নরম মাটিতে প্যারেক টুকবা তখন তোমাকে ওইখানে সামান্য পরিমাণ বাধা দিবে। তুমি যখন একটু শক্ত মাটিতে প্যারেক টুকবা তখন তোমাকে বেশি বাধা দিবে। তুমি যখন ওয়ালের মধ্যে প্যারেক টুকবা তখন তোমাকে বেশি বাধা দিবে। সো তুমি ধরো এমন একটা সারফেসের মধ্যে প্যারেক টুকতেছো যে সারফেসটা ইউনিফর্ম না, তার মানে কোনো জায়গায় সামান্য শক্ত, কোনো জায়গায় সামান্য নরম, বাট ধরে নিবা যে ওই জায়গার প্রত্যেকটা জায়গায় তোমার কি না বলটা সেম দিবে না। তুমি ধরো একটা সারফেস যদি চিন্তা করো, তুমি একটা সারফেস ধরো কনসিডার করলা, এখানের মধ্যে প্যারেক টুকতেছো, এখানে প্যারেক টুকার সময় প্যারেক তোমাকে যে বাধা দিবে এখানে প্যারেক টুকার সময় প্যারেক তোমাকে সেম বাধাটা দিবে না। সো তোমাকে তখন অ্যাভারেজ একটা বাধাদানকারী বল হিসাব করতে হয়, সেই জন্য তোমাকে বলা হচ্ছে গড় প্রতিরোধকারী বল। ওকে, আশা করি বুঝতে পারছো সবাই, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো, এখন আমরা করব হচ্ছে আনত তলের জন্য কৃতকাজ, আনত তলের ক্ষেত্রে কৃতকাজ। তাহলে আসো এখন আমরা দেখব হচ্ছে আনত তলের ক্ষেত্রে কৃতকাজ। আসো এখন আমরা দেখব হচ্ছে আনত তলের ক্ষেত্রে কৃতকাজ। অর্থাৎ তুমি যদি একটা বস্তুকে আনত তল বেয়ে উপরে উঠাও বা আনত তল বেয়ে নিচে নামাও, যাই কিছু করো না কেন, এটা যদি তুমি সমবেগে উঠাও, সমতরণে উঠাও, সমমন্দনে উঠাও, যেভাবেই উঠাও না কেন, আনত তল বেয়ে উঠানোর সময় বা নামানোর সময় কি পরিমাণ কৃতকাজ হবে, কি অ্যামাউন্টে কাজ হবে, ওই জিনিসগুলো আমরা এখন কি করব, বের করব। সো এইটার আগে তোমার যে জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে আনত তলের বেসিক কনসেপ্ট। আমি আশা করছি তোমরা এই জিনিসগুলো পারো, তাও একবার দেখাচ্ছি দেখো। সো এটা হচ্ছে ধরো ভূমি, এটা হচ্ছে ধরো ভূমির সাথে থেটা কোণে আনত একটা তল। সো এখানে তোমার একটা mkg ভরের বস্তু আছে। সো mkg ভরের বস্তুটার ওজন mg কাজ করবে কোয়াইট নিচের দিকে। আরেকটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আমরা সবাই জানি প্রতিক্রিয়া বল সব সময় আনত তল বরাবর লম্বভাবে কাজ করে। প্রতিক্রিয়া বল সব সময় আনত তল বরাবর লম্বভাবে কাজ করে। তো এখন দেখো mg কে আমরা চাইলে দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এই বরাবর আর এটা হচ্ছে তল বরাবর, রাইট। mg কে আমরা চাইলে দুইটা অংশে ভাগ করতে পারি। এখন দেখো এই কোণটা যদি থেটা হয়, এই কোণটাও থেটা, ওই জিনিসটা তোমরা নিউটনিয়ান বলবিদ্যায় শিখে আসছো, আশা করি তোমরা এটা জানো। এই কোণটা থেটা হইলে এই কোণটা থেটা কেমনে, এই জিনিসটা দেখাতে হবে কিনা একটু বলো। এই কোণটা থেটা হইলে এই কোণটা থেটা কেমনে, এই জিনিসটা দেখাতে হবে কিনা বলো। ঠিক আছে, এই জিনিসটা থেটা হইলে এই জিনিসটা থেটা হবে, এই জিনিসটা দেখাতে হবে কিনা বলো। এই জিনিসটা কি দেখাতে হবে? আশা করি এই জিনিসটা দেখাতে হবে না। আচ্ছা ওকে, অনেকে দেখাতে বলতেছো। দেখো এই কোণটা যদি থেটা হয়, এটা হচ্ছে 90, তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে এই দুইটার যোগফল বাদ দিয়ে দাও। সো 180 মাইনাস 90 প্লাস থেটা। সো দেখো 90 মাইনাস থেটা, সেটা হচ্ছে 90 মাইনাস থেটা।
সো দেখো আমাদের এই পুরা কোণটা হচ্ছে, পুরা কোণটা কত, এই পুরা কোণটা হচ্ছে 90, আর এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 90 থেকে তুমি 90 মাইনাস থিটা বাদ দাও, 90 মাইনাস থিটা, সো 90 মাইনাস 90 প্লাস থিটা, সো দ্যাট ইজ থিটা। সো আমাদের এই কোণটা হচ্ছে থিটা। বুঝতে পারছো কিনা বলো? এখানে তোমাদের অনেকের হয়তো নেট প্রবলেম করতেছে, আমার নেট একদমই ক্লিয়ার, আমার নেট দেখতেছে একদমই ক্লিয়ার। ওকে, ওকে, আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে কথা, স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই জিনিসটা। অনেকেই বুঝো না এই জিনিসটা, এই কোনটা থেটা হইলে এটা কেমনে থেটা হয়। সো এই জন্য আমি এখানে দিয়ে দিলাম। সো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? ওকে, ওকে, আশা করি স্ক্রিনশট নিয়ে নিছো। এখন দেখো, তাহলে আমাদের এগুলার আর দরকার নাই, এগুলার আর দরকার নাই, দরকার হচ্ছে এটা। এখন দেখো আমাদের, ওকে, সো এটা এমজি, আর এটা যদি থেটা হয় এটা হচ্ছে কত, এমজি কস থেটা, আর এটা হচ্ছে কত, এমজি সাইন থেটা। একটা হচ্ছে এমজি কস থেটা, একটা হচ্ছে এমজি সাইন থিটা। আচ্ছা, এখন তোমাকে ধরো এমন একটা কেস দিয়ে দিল, তোমাকে বলা হলো যে এই বস্তুটাকে তুমি সমবেগে উপরে উঠাই নিচ্ছ, এই বস্তুটাকে তুমি সমবেগে উপরে উঠাই নিচ্ছ, সেই ক্ষেত্রে তোমার কৃত কাজ কত? তাহলে দেখো কেস 1, তাহলে আমরা কেস 1 পড়ব হচ্ছে, কেস 1, সমবেগে উপরের দিকে উঠানোর ক্ষেত্রে কৃত কাজ। তো এখন আমাদের বেসিক্যালি যেটা দেখতে হবে সেটা হচ্ছে সমবেগে উপরের দিকে উঠানোর ক্ষেত্রে কৃত কাজ কত। তাহলে দেখো, সো তোমাকে বলে দিল তুমি উপরের দিকে একটা বল প্রয়োগ করে দিছো। এখন আমি যতগুলো কেস দেখাবো এটার মধ্যে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, আমরা উপরের দিকে একটা বল প্রয়োগ করছি, আমরা এইদিকে একটা বল প্রয়োগ করছি, উপরের দিকে একটা বল প্রয়োগ করছি এফ পরিমাণ। এই এফ বলটা ফিক্সড থাকবে। এই এফ বলটা উপরের দিকে প্রয়োগ করে আমি 6টা কেস দেখাবো, এরপর এটা চেঞ্জ করে একবার দেখাবো, এটা 2-3 রকমভাবে চেঞ্জ করা যায়। সো ওইভাবে আমরা দেখাবো। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এই জিনিসটাকে এফ বল প্রয়োগ করে রাখছি উপরের দিকে, সমবেগে উপরের দিকে উঠাচ্ছি। সমবেগে উপরের দিকে উঠানোর সময় কৃত কাজ কত সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, একটু ওয়েট করো, দেখতেছি কি সমস্যা, বারবার আটকে যাচ্ছে কেন। আচ্ছা, এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে কিনা বলো তো, এখন কি ঠিক আছে কিনা বলো তো? এখন কি ঠিক আছে? এখন আশা করি ঠিক আছে। তো দেখো, সমবেগে উপরে উঠানোর ক্ষেত্রে কৃত কাজ, সমবেগে আমরা এখন উপরে উঠানোর ক্ষেত্রে কৃত কাজটা দেখব। তাহলে দেখো আমাদের বস্তুটাকে সমবেগে উপরের দিকে উঠানো হচ্ছে, তাহলে বেগটা কোন দিকে কাজ করবে? অবশ্যই উপরের দিকে, বেগটা কাজ করবে হচ্ছে উপরের দিকে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, আমরা যদি উপরের দিকে বেগ যাই, উপরের দিকে যদি উঠাই, তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে? নিচের দিকে, এফ কে। সবসময় মাথায় রাখবা ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে। তো এটা লিখে রাখো, ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে, ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে।
একটু ওয়েট করো, নেট আজকে প্রচুর ডিস্টার্ব করতেছে। একটু ওয়েট করো, ব্লার হলে এটা বেশিক্ষণ এক্সিস্ট করে না, ঠিক হয়ে যায়। একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করলে ঠিক হয়ে যাবে। ওকে, দেখো ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে। আমরা এই বস্তুটাকে উপরের দিকে তুলতেছি, সো বেগ কাজ করতেছে উপরের দিকে, ঘর্ষণ কাজ করতেছে নিচের দিকে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমাদের কন্ডিশন দিয়ে দিছে সমবেগ, যেহেতু আমাদের কন্ডিশন সমবেগ দিয়ে দিছে, আজকে নেটের কি যে হইলো, এত ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আশা করি এখন ঠিক হয়ে যাবে। এখন কি ক্লিয়ার? আচ্ছা, এখন আশা করি ক্লিয়ার, এখন আশা করি ক্লিয়ার। দেখো, সো যেহেতু এখানে সমবেগ, সমবেগের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা ত্বরণের মানটা 0। সমবেগে ত্বরণ 0। সমবেগে সবসময় ত্বরণের মান কত? 0। সমবেগে সবসময় ত্বরণের মান কত? 0। এ ইকুয়াল 0। এখন একটা জিনিস মনে রাখবা, যেখানে ত্বরণের মান 0 সেখানে নিট বলও কত? 0। তাহলে ত্বরণ 0 হইলে নিট বল কত? নিট বল কত? 0। যেখানে ত্বরণের মান 0 সেখানে নিট বলের মান 0। আর নিট বলের মান 0 হইলেই মাথায় রাখবা, দেখো একটা বস্তুর উপর কখন নিট বল 0 হয়। ধরো এই বস্তুটার উপর ডান দিকে প্রয়োগ করা হয়েছে 10 নিউটন বল, এরপর বাম দিকে প্রয়োগ করা হয়েছে ধরো 10 নিউটন বল। একটা বস্তুর উপর বাম দিকে প্রয়োগ করা হয়েছে 10 নিউটন বল, ডান দিকে প্রয়োগ করা হয়েছে 10 নিউটন বল, তাহলে নিট বল কত? 0। আবার আরেকটা কেস দেখো, ধরো এটা একটা বস্তু, উপরের দিকে প্রয়োগ করা হয়েছে 10 নিউটন বল, নিচের দিকে প্রয়োগ করা হয়েছে 10 নিউটন বল, উপরের দিকে প্রয়োগ করা হয়েছে 10 নিউটন বল, তাহলে এক্ষেত্রেও নিট বল কত? 0। এবার একটা বস্তু ধরো এভাবে আছে, বাঁকা করে আছে, আনতভাবে আছে, সো এদিকে প্রয়োগ করা হলো 10 নিউটন ফোর্স, নিচের দিকে প্রয়োগ করা হলো 10 নিউটন ফোর্স, তাহলে এই ক্ষেত্রেও আমার নিট বল কত? 0। তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, একটা বস্তুর উপর উপরে হোক বা নিচে, ডানে হোক বা বামে, আনত তল বরাবর উপরের দিকে হোক, আনত তল বরাবর নিচের দিকে হোক, তাহলে সব ক্ষেত্রে আমার নিট বলের মান কত? 0। কখন? যখন উপরে নিচে ডানে বামে টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স সমান হয়ে যায়, তখন একটা বস্তুর নিট বল কত হবে? 0 হবে। যখন উপরে নিচে ডানে বামে একটা বস্তুর উপর টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স ইকুয়াল হবে, তখন ওই বস্তুটার নিট বল কত হবে? 0 হবে। সো দেখো, একটা বস্তুর উপর ডানে আর বামে টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স সমান, নিট বল 0। উপরে নিচে টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স সমান, নিট বল 0। আনত তল বরাবর উপরে, আনত তল বরাবর নিচে, টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স সমান, নিট বল কত? নিট বল হচ্ছে 0। তাহলে দেখো, এই জিনিসটা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, এই জিনিসটা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে ত্বরণ 0, ত্বরণ 0 হলে নিট বল 0, আর নিট বল যদি 0 হয় তাহলে উপরের দিকের টোটাল ফোর্স আর নিচের দিকের টোটাল ফোর্সগুলো কি হবে? সমান হবে। এখন দেখো, এই তলটাকে যদি আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর কি করি? অ্যানালাইসিস করি। এই তলটাকে যদি আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর কি করি? অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর উপরে হচ্ছে আর, আর নিচে হচ্ছে কত? উপরে হচ্ছে আর নিচে হচ্ছে কত? mg cos θ। তাহলে দেখো, এই ব্লকটা উপরের দিকে উঠে যাচ্ছে না, নিচের দিকেও ঢুকে যাচ্ছে না, তার মানে উপরের দিকে টোটাল ফোর্স আর নিচের দিকে টোটাল ফোর্স সমান। তাহলে আর ইকুয়াল আমি লিখতে পারি mg cos θ। আর ইকুয়াল আমি লিখতে পারি mg cos θ। ঠিক আছে, আর ইকুয়াল হচ্ছে mg cos θ। দেখো, এই ব্লকটা উপরের দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না, তার মানে হলো আর ইকুয়াল mg cos θ। ওকে, ইকুয়েশন নাম্বার 1। এরপর দেখো, এই বস্তুটাকে যেহেতু সমবেগে উপরের দিকে উঠানো হচ্ছে, এই ব্লকটাকে যেহেতু সমবেগে উপরের দিকে উঠানো হচ্ছে, তাহলে এই বস্তুটার ত্বরণ 0, আর ত্বরণ 0 মানে নিট বল 0। নিট বল 0 মানে একটু আগে আমি দেখতে পাইছি উপরের দিকে টোটাল ফোর্স আর নিচের দিকের টোটাল ফোর্সগুলো সমান। তাহলে উপরের দিকে টোটাল ফোর্স কত? এফ, আর নিচের দিকে টোটাল ফোর্স কত? এফ কে আর mg sin θ। তাহলে আমি লিখতে পারি হচ্ছে, এফ ইকুয়াল কত? mg sin θ প্লাস এফ কে। ইকুয়েশন নাম্বার 2। সো ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 বুঝতে পারছো কিনা একটু জানাও। ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 বুঝতে পারছো কিনা জানাও। ঠিক আছে,
এখানে অনেকের হয়তো নেট প্রবলেম করতেছে, বাট আমি দেখলাম আমার নেট এখন স্টেবল আছে। আমার নেট আমি স্টেবল দেখতে পাচ্ছি, হয়তো তোমাদের নেট প্রবলেম করতেছে। ওকে, পুরো জিনিসটা আমি আরেকবার সামারাইজ করতেছি। দেখো, একটা বস্তুকে আমি উপরের দিকে এফ পরিমাণ ফোর্স প্রয়োগ করে রাখছি, এই বস্তুটাকে আমি উপরের দিকে তুলবো সমবেগে। দেখো আমাদের কেসে বলা আছে সমবেগে, তাহলে দেখো এই বস্তুটাকে আমি উপরের দিকে তুলবো সমবেগে, ঠিক আছে। তাহলে দেখো এই বস্তুটার ওজন কাজ করতেছে নিচের দিকে, ওজনের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে এমজি সাইন থিটা আর একটা হচ্ছে এমজি কস থিটা। এটা আমরা আন্তঃতল অ্যানালাইসিস করে পাইছি, একটা হচ্ছে এমজি সাইন থিটা, একটা হচ্ছে এমজি কস থিটা। তাহলে দেখো এমজি কস থিটা যেদিকে কাজ করতেছে তল বরাবর প্রতিক্রিয়া আর উপরের দিকে কাজ করতেছে। সো দেখো বস্তুটা উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না, তার মানে উপরের দিকে টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স আর নিচের দিকে টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স সমান। সো এই জন্য লিখলাম আমি হচ্ছে আর ইকুয়াল এমজি কস থিটা। এখন দেখো এই বস্তুটাকে দেখো উপরের দিকে উঠানো হচ্ছে না, এই বস্তুটাকে যেহেতু উপরের দিকে উঠানো হচ্ছে তাহলে বেগটা উপরের দিকে, তাহলে গতি যেহেতু উপরের দিকে ঘর্ষণ কাজ করবে তার বিপরীত দিকে। সব সময় ঘর্ষণ গতির বিপরীতে কাজ করে, তাহলে ঘর্ষণ যদি সব সময় গতির বিপরীতে কাজ করে তাহলে বেগ যেদিকে ঘর্ষণ কাজ করবে তার বিপরীত দিকে। তো ঘর্ষণ কাজ করতেছে নিচের দিকে, তাহলে বস্তুটা উপরের দিকে উঠতেছে। এখন আমাকে এখানে যেহেতু সমবেগ বলা হয়েছে, তো সমবেগে ত্বরণের মান শূন্য, সমবেগে ত্বরণের মান শূন্য হলে নিট বল শূন্য। তাহলে একটা বস্তুর উপর নিট বল কখন শূন্য হয়? যখন এই বস্তুটার উপর উপরের দিকের মোট বল আর নিচের দিকের মোট বল সমান হয়, তখনই তো বস্তুটার উপর নিট বল শূন্য হয়। তাহলে এখানে উপরের দিকের মোট বল হচ্ছে এফ আর নিচের দিকের মোট বল হচ্ছে এমজি সাইন থিটা আর এফ কে। তাহলে আমরা লিখতে পারি উপরের দিকের মোট বল আর নিচের দিকের মোট বল সমান। এই হচ্ছে কথা। এখন বুঝতে পারছো কিনা বলো, এখন বুঝতে পারছো কিনা বলো, এখন বুঝতে পারছো কিনা বলো। ওকে, আশা করি এখন বুঝতে পারছো, আশা করি এখন বুঝতে পারছো। তাহলে দেখো, তাহলে এফ ইকুয়াল এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা প্লাস এফ কে সমান কত? মিউ কে ইন্টু আর। আমরা জানি ফ্রিকশনাল ফোর্স সমান মিউ কে ইন্টু আর। তাহলে দেখো, তাহলে দেখো এফ ইকুয়াল এমজি সাইন থিটা প্লাস মিউ কে, আর ইকুয়াল কত? আর ইকুয়াল হচ্ছে এমজি কস থিটা। ওকে, সো এটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে এটার জন্য তুমি টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স পেয়ে যাবা। সমবেগে উঠানোর ক্ষেত্রে তোমার প্রযুক্ত বলটা কত, অ্যাপ্লাইড ফোর্স কত পেয়ে যাবা। এখন আমাদেরকে যদি কাজ বের করতে হয়, আমরা জানি কাজ সমান বল ইনটু সরণ। তাহলে দেখো কাজ সমান যদি বল ইনটু সরণ হয় তাহলে এখানে বল কত? এফ, এই যে এফ, আর সরণ কত? সরণ কতটুকু হয়েছে দেখো তো। ধরো আমার এখানে সরণ হয়েছে ধরো এস পরিমাণ সরণ, এই সরণটা ধরো আমার এস পরিমাণ। আমি ডিফারেন্ট কালার ইউজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে এস, সরণটা হচ্ছে ধরো এস। ধরো তুমি এখান থেকে আনত তলের মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্টে তুলবা, আনত তলের মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্টে তুলবা। সো তোমার সরণ হচ্ছে এস, তোমার সরণ হচ্ছে এস, এই সরণটা হচ্ছে ধরো এস। তাহলে আমার এখানে কাজ সমান বল গুণ সরণ। সো এই ক্ষেত্রে আমার বলের মানটা বসাই দিবা যে এমজি সাইন থিটা প্লাস মিউ কে এমজি কস থিটা ইন্টু এস। সো এই ক্ষেত্রে আমার কাজের ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। সো তোমাকে যদি বলে আনত তল বরাবর কোনো বস্তুকে সমবেগে উঠাইতে হবে, কৃতকাজ কত? সো তোমার কৃতকাজের রাশিমালা হচ্ছে এটা। সো এখন বুঝতে পারছো কিনা একটু জানাও, এখন বুঝতে পারছো কিনা একটু জানাও, এখন বুঝতে পারছো কিনা একটু জানাও, এখন বুঝতে পারছো কিনা জানাও। যাদের যাদের ভিডিও আটকায় যাচ্ছে তাদের আসলে নেটের সমস্যা। আমি আমার এখানে দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, সমবেগের ক্ষেত্রে নিট ফোর্স শূন্য, তোমাকে অ্যাপ্লাইড ফোর্স জিরো বলে নাই। উপরের দিকে ফোর্স আছে, নিচের দিকেও ফোর্স আছে, উপরে নিচে টোটাল ফোর্স সমান, নিট ফোর্স শূন্য। তার মানে ত্বরণ নাই। ত্বরণ না থাকলেও কিন্তু একটা বস্তু উপরের দিকে সমবেগে যাইতে পারে। কেসটাই কিন্তু এখানে বলা আছে সমবেগে উপরের দিকে উঠানো হচ্ছে। সো নিট ফোর্স জিরো হইতে পারে, বাট এখানে কি ত্বরণ না থাকতে পারে, বাট সমবেগ তো আছে। ইউনিফর্ম ভেলোসিটিতে বস্তুটা উপরের দিকে উঠবে।
মিউকে এর মান তোমাকে যা দেওয়া থাকবে তা, মিউকে হচ্ছে কি এই যে আনত তল আর এই এম কেজি ভরের ব্লকটার মধ্যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। মিউকের মানটা তোমাকে কোয়েশ্চেনে যা দেওয়া থাকবে তাই হচ্ছে কথা, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো। মিউকের মানটা ফিক্সড না, এটা তলের উপর ডিপেন্ড করে। যে বস্তুটা যাচ্ছে সেই বস্তুটার স্পর্শ তলের উপর মিউকের মানটা ডিপেন্ড করে। সো মিউকের মানটা ফিক্সড কোনো মান না, এটা তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে। ওকে, সো এই হচ্ছে কথা সমবেগে উপরে উঠানোর ক্ষেত্রে কাজ। সো এখন আমরা করব হচ্ছে বস্তুটা স্থির থাকবে না, সমবেগ বলে দিছি, তার মানে তো বস্তুটা স্থির থাকবে না, তাই না? ওকে, এখন দেখো, এখন আমাদের কেস 2, এখন আমরা কেস 2 দেখব। কেস 2 তে কি হয় সেটা দেখব। আচ্ছা, এখন দেখো কেস 2। আচ্ছা দেখো কেস 2, দেখো কেস 2 হচ্ছে সমবেগে নিচে নামানোর ক্ষেত্রে কাজ, নিচে নামানোর ক্ষেত্রে কৃতকাজ, সমবেগে নিচে নামানোর ক্ষেত্রে কৃতকাজ। আচ্ছা, এখন আবার সেম, আমার ধরো এটা হচ্ছে ভূমি, ভূমির সাথে ধরো থেটা কোণ আনত একটা তল, তোমার এই তলের উপর এখানে এম কেজি ভরে একটা বস্তু আছে। সো এই বস্তুটাকে উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে দেওয়া হলো, এফ। সো এখন দেখো এই বস্তুটার ওজন এমজি কাজ করবে নিচের দিকে, আর প্রতিক্রিয়া তল বরাবর লম্বভাবে উপরের দিকে কাজ করবে। এখন ধরো এই এমজিকে আমরা চাইলে দুটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর। সো এই কোণটা থেটা হইলে এই কোণটা থেটা, আগের কনসেপ্ট। সো এটা হচ্ছে এমজি কস থেটা, আর এটা হচ্ছে কত, এমজি সাইন থেটা। ওকে, এখন দেখো, এখন কথা হচ্ছে এটাকে সমবেগে নিচে নামানো হচ্ছে, রাইট? তো এখন বস্তুটাকে সমবেগে নিচে নামানো হচ্ছে, এখন বস্তুটাকে সমবেগে কোন দিকে নামানো হচ্ছে, নিচে নামানো হচ্ছে। তোমাদের যে কোয়েশ্চেনগুলো হয়, তোমাদের কোয়েশ্চেনগুলোতে সাধারণত ঘর্ষণ দিয়ে দেওয়া থাকে না। সো ঘর্ষণ দিয়ে দিলে ঘর্ষণটা কনসিডার করবা, আর ঘর্ষণ দিয়ে না দিলে ঘর্ষণ বলটা বাদ দিবা, ঠিক আছে? বাট আমি ঘর্ষণ সহ দেখাবো, আমি মোস্ট পসিবল কেসেস যেগুলো হতে পারে সবগুলো দেখাবো। ঘর্ষণ দিয়ে যদি কঠিন করতে চাই তাহলে এই ধরনের করতে পারে, আদারওয়াইজ ঘর্ষণ ছাড়া করলে ইজি, ঘর্ষণ সহ করলে এই ধরনের কেসগুলো করতে পারে। তাহলে দেখো এখন বস্তুটাকে কি করা হচ্ছে, সমবেগে নিচের দিকে নামানো হচ্ছে, এই এম কেজি ভরের বস্তুটাকে সমবেগে নিচে নামানো হচ্ছে, রাইট? তো এখন দেখো বেগ কাজ করতেছে নিচের দিকে, মানে গতিটা কাজ করতেছে নিচের দিকে। তাহলে বলো আমাকে ঘর্ষণটা কোন দিকে কাজ করবে, কুইক বলো। বেগ যদি নিচের দিকে কাজ করে ঘর্ষণ কোন দিকে কাজ করবে বলো। বেগ যদি নিচের দিকে কাজ করে ঘর্ষণ কোন দিকে কাজ করবে একটু জানাও। বেগ কাজ করতেছে নিচের দিকে, ঘর্ষণ কোন দিকে কাজ করবে বলো। বেগ কাজ করতেছে নিচের দিকে, ঘর্ষণ কোন দিকে কাজ করবে? ওকে গুড, উপরের দিকে। ওকে, উপরের দিকে, গুড। তাহলে ঘর্ষণটা কাজ করবে কোন দিকে? ঘর্ষণটা কাজ করবে উপরের দিকে, এফ কে। ঘর্ষণ কাজ করবে উপরের দিকে, বাট বস্তুটা নামবে কোন দিকে? নিচের দিকে। তাহলে আবার দেখো, এখন আমি যদি দেখি এই দিক বরাবর যদি দেখি, জিনিসগুলো একটু সোজা করে আঁকো, এই জিনিসটা একদম ইউনিফর্ম লম্ব করে দাও, এম কেজি। সো এটাই হচ্ছে তল বরাবর প্রতিক্রিয়া, আর এটা একটু ঠিক করে আঁকো, একদম সোজাসুজি আঁকবা এভাবে। সো দেখো এই এম কেজি ভরের বস্তুটা ভিতরে ঢুকে যাচ্ছে না, বাইরে উঠে যাচ্ছে না, তার মানে উপরের দিকে টোটাল ফোর্স আর নিচের দিকে টোটাল ফোর্স কি ইকুয়াল, আগের মতো। তাহলে আর ইকুয়াল হচ্ছে কত? এমজি কস থেটা। ওকে, তাহলে এখন একটা জিনিস দেখো, এই বস্তুটা নিচের দিকে নামতেছে, ঘর্ষণ কাজ করতেছে উপরের দিকে, তাহলে এই বেগটা দেখো তো সমবেগ না? এই বেগটা কি সমবেগ না? সমবেগ। তাহলে আবার আমরা কি জানি, সমবেগে ত্বরণের মান কত? ভি সমবেগ হলে ত্বরণের মান কত? 0 না? ভি সমবেগে ত্বরণ কত? 0। আর ত্বরণ যদি 0 হয় তাহলে নিট বল কত? 0। তাহলে নিট বল কত?
তাহলে ত্বরণ যদি 0 হয় তাহলে নিট বল 0। আর নিট বল 0 মানে কি? নিট বল 0 মানে হচ্ছে উপরের দিকে টোটাল ফোর্স আর নিচের দিকে টোটাল ফোর্স সমান। তাহলে উপরের দিকে টোটাল কে কে কাজ করতেছে? একটা কাজ করতেছে এফ, আর একটা কাজ করতেছে কে? এফ কে। তাহলে উপরের দিকে টোটাল কত? এফ প্লাস এফ কে। আর নিচের দিকে টোটাল কত? এম জি সাইন থিটা। তাহলে দেখো সমবেগে যেহেতু ত্বরণ শূন্য, আর ত্বরণ শূন্য হইলেই নিট বল শূন্য। আর একটা বস্তুর উপর নিট বল কখন শূন্য হয়? যখন উপরের দিকের মোট বল আর নিচের দিকের মোট বল সমান হবে, তখন হবে নিট বল শূন্য। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো যে নিট বল যদি শূন্যই হয় তাহলে বস্তুটা কেন এখানে স্থির থাকে নাই, কেন বস্তুটা নামতেছে? দেখো উপরের দিকে আর নিচের দিকে টোটাল ফোর্স সমান হয়ে গেছে, নিট বল শূন্য, বাট এখানে একটা সমবেগ আছে না? এই সমবেগের কারণে বস্তুটা নিচে নেমে আসবে। বুঝতে পারছো? উপরের দিকের মোট বল আর নিচের দিকের মোট বল সমান হয়ে নিট বল 0 হয়ে গেছে। নিট বল 0 হয়ে গেছে মানে বস্তুটা কিন্তু স্টপ না। কেন স্টপ না? কারণ এখানে আমার সমবেগ দেওয়া আছে, ওই সমবেগের কারণে কিন্তু বস্তুটা নিচের দিকে নেমে আসবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এখন দেখো তাহলে আমাদের এই বরাবর যদি তল বরাবর যদি আমরা দেখি, তল বরাবর কি হবে দেখো, তল বরাবর কি হবে দেখো, তল বরাবর উপরের দিকের মোট বল হচ্ছে এফ প্লাস এফ কে। সো এফ প্লাস এফ কে সমান এম জি সাইন থিটা। এফ প্লাস এফ কে সমান এম জি সাইন থিটা। সো এখন দেখো এফ ইকুয়াল কত? এম জি সাইন থিটা মাইনাস এফ কে। তাহলে এখন দেখো এফ ইকুয়াল কত? এম জি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়াল কত? এফ কে ইকুয়াল হচ্ছে মিউ কে ইন্টু আর, আমরা সবাই জানি। সো এফ ইকুয়াল কত? মিউ কে, আর ইকুয়াল কত? এম জি কস থিটা। সো এই হচ্ছে কথা, আর ইকুয়াল কত? এম জি কস থিটা। এই জন্য আমার এফ ইকুয়াল কত আসলো? এম জি সাইন থিটা মাইনাস মিউ কে এম জি কস থিটা। এখন আমাদের কাজ কত? বল গুণ সরণ। তাহলে দেখো, সুতরাং এক্ষেত্রে কৃতকাজ সমান বল গুণ কত? সরণ। এই ক্ষেত্রে কৃতকাজ কত? এই ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে বল গুণ সরণ। তাহলে দেখো কি হয়। এফ এর ডিরেকশন নিচে হবে না, বিকজ আমি তোমাকে বলেই রাখছি আমি কেসগুলো সলভ করতেছি সব উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে ধরে রাখছি, আস্তে আস্তে নিচের দিকে সমবেগে নামতে দিচ্ছি। এফ এর ডাইরেকশনটা উপরে, এটা ফিক্সড করার ধরে রাখছি আমি, এটা ফিক্সড করে ধরে রেখে তলগুলো সলভ করতেছি, এটা ফিক্সড করে ধরে রেখে আমি তলগুলো সলভ করতেছি। নেট অ্যাকচুয়ালি আটকাচ্ছে না, তোমাদের যাদের আটকাচ্ছে তাদের অ্যাকচুয়ালি নেট প্রবলেম। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে বল কত? এই যে বল হচ্ছে এটা এফ, সরণ কত? সো সরণ ধরে নিলাম আমি, ধরো আমি সরণ ধরে নিলাম এইচ, এটা হচ্ছে সরণ, এটাকে আমি ধরে নিলাম এস, সরণ হচ্ছে এস। তাহলে বল গুণ কত? সরণ হচ্ছে এস। তাহলে এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে এম জি সাইন থিটা মাইনাস মিউ কে এম জি কস থিটা ইন্টু এস। ওকে, এখন যারা বলতেছো নিচের দিকে, কেন নিচের দিকে না আমি তোমাদেরকে একটু বলি। এখন যারা বলতেছো নিচের দিকে কেন এফ হইল না তাদেরকে একটু বলি। তুমি ধরো একটা মার্বেলকে কি করলা? একটা মার্বেলকে এভাবে ফোর্স অ্যাপ্লাই করে উপরের দিকে ছুঁড়ে মারলা, মার্বেলটা এতটুকু আসলো, আসার পর মার্বেলটা এবার এভাবে পড়তে শুরু করলো। ঠিক আছে, মার্বেলটাকে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো কোন দিকে? উপরের দিকে। একটা মার্বেলকে তুমি একটা আনত তল বরাবর এভাবে ছুঁড়ে মারছো, মার্বেলটা কত দূর গিয়ে আবার কি গড়ায় নিচের দিকে পড়বে না? এটা ধরো সেরকম একটা কেস। তোমাকে কেসগুলো এভাবেই দিয়ে দিবে। আমি উপরের দিকে ফোর্সটা ফিক্সড করে কেসটা সলভ করতেছি, এরপর দেখাবো এই ফোর্সটা থেটা কোণে দিলে কি হয়, এই ফোর্সটা ভূমির সমান্তরালে দিলে কি হয়, ওইগুলো দেখাবো। এছাড়া তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, ধরো এটা একটা আনত তল, এছাড়া তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এটা একটা আনত তল, একটা গাড়ি নিচের দিকে নামতেছে, তাহলে গাড়ির উপর প্রযুক্ত বলটা কোন দিকে? একটা গাড়ি নামতেছে নিচের দিকে,
তাহলে গাড়ির উপর প্রযুক্ত বলটা কোন দিকে? গাড়ি নামতেছে নিচের দিকে, এটা বেগে নামতেছে। গাড়ির উপর কেউ বল প্রয়োগ করে নাই, গাড়িটা একটা সার্টেন ভেলোসিটি নিয়ে একটা সার্টেন অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামতেছে। গাড়িকে কে প্রযুক্ত বল কে প্রযুক্ত করতেছে বলো? গাড়ি রাস্তাকে বল দিচ্ছে, বাট গাড়িকে কে বল দিচ্ছে? রাস্তা বল দিচ্ছে না। তাহলে গাড়ি যেদিকে যাবে রাস্তা তাকে গাড়ির গতির বিপরীত দিকে বল দিবে না। তাহলে গাড়ি যদি এদিকে যায়, গাড়ির উপর বল প্রযুক্ত হবে এই বরাবর। বুঝতে পারছো? গাড়ি যদি নিচের দিকে যাই, গাড়ির উপর বল প্রযুক্ত হবে কোন দিকে? উপরের দিকে। ওকে, আচ্ছা। অনেকে বলতেছো ফোর্স এফ প্রয়োগ করলাম উপরের দিকে, এটা নিচের দিকে গতিশীল হচ্ছে কেন? কথা হচ্ছে আমি এখানে ধরে নিছি, দেখো সমবেগে নিচে নামানোর ক্ষেত্রে আমাকে ওইটাকে নিচেই নামাতে হবে। তুমি যখন কোনো একটা বস্তুকে নিচের দিকে নামাবা, রাস্তা তোমাকে ফোর্স অ্যাপ্লাই করবে উপরের দিকে, মানে তুমি যেদিকে নামতেছো তার অপোজিট দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। তুমি যেদিকে নামতেছো রাস্তা কিন্তু তোমাকে তার অপোজিট দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আরেকটা জিনিস দেখো, এখানে বলতেছে সমবেগ হইলে আমার ত্বরণের মান 0, আর ত্বরণের মান যদি 0 হয় নিট বলের মানও কত? 0। সমবেগ হইলে ত্বরণের মান 0 হলে নিট বল 0। আর একটা বস্তুর উপর নিট বল 0 মানেই তার উপরের দিকে টোটাল বল আর নিচের দিকে টোটাল বল সমান। সমবেগ মানেই ত্বরণের মান 0 মানেই নিট বলের মান 0, আর নিট বলের মান 0 মানেই হলো উপরের দিকের মোট বল আর নিচের দিকের মোট বল হচ্ছে সমান। ওকে, তো এখন বুঝতে পারছো কিনা বলো? এখন বুঝতে পারছো কিনা একটু জানাও। আর কিভাবে আসলো এটাও যদি না বুঝো, তুমি সায়েন্সে কেমনে পড়তেছো আমার বলো তো? প্রতিক্রিয়া বল বুঝো না? তল বরাবর প্রতিক্রিয়া যে উপরের দিকে কাজ করবে, এই জিনিসটা তো অ্যাটলিস্ট বোঝা উচিত। ওকে, স্পিডটা বাড়ানো হয়, গাড়িকে অ্যাসিলারেট করা হয়। একজন লিখছো গাড়ি নিচে নামলে সেটা স্পিড বাড়ে কেমনে? সেটা তো বাধা পাওয়ার কথা। রাস্তা একটা বল প্রয়োগ করতেছে গাড়িকে উপরের দিকে, বাট গাড়ির সেই ক্যাপাবিলিটি আছে সেই বলটাকে ওভারকাম করে নিচের দিকে নামবে। রাস্তা বল প্রয়োগ করতেই পারে উপরের দিকে, সমস্যা নেই তো। এখন আমার যদি ক্যাপাবিলিটি থাকে আমি রাস্তার বাধাটাকে অতিক্রম করে জোরে নিচের দিকে নামবো, আমাকে ঠেকাই কি? আমি নিচের দিকে নামবো, সমস্যা নেই। বাট রাস্তা তো একটা উপরের দিকে বাধাদানকারী বল অ্যাপ্লাই করতেছে, মানে গাড়ির উপর প্রযুক্ত বলটা কে প্রযুক্ত করতেছে? গাড়ির উপর কে ফোর্স অ্যাপ্লাই করতেছে? এই তলটা, মানে আনত রাস্তাটা। তো এই জন্য আমি ফোর্সটা উপরের দিকে ধরলাম। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ কত? বল গুণ সরণ। সো এখন তুমি এই জিনিসটা ক্যালকুলেট করে কি বের করে ফেলতে পারো? কৃতকাজের মানটা চাইলে তুমি বের করে ফেলতে পারো। ঠিক আছে, এখন আমরা আরেকটা কেসে চলে যাব। কেস 3। এখন আমরা আরেকটা কেসে চলে যাব, কেস 3। ঘর্ষণ বল বলের বিরুদ্ধে না, ঘর্ষণ সবসময় গতির বিরুদ্ধে। ঘর্ষণ বল কখনো বলের বিরুদ্ধে না, ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে। ঘর্ষণ বল বলের দিকেও হতে পারে, ত্বরণের দিকেও হতে পারে, কিন্তু মনে রাখবা ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে হবে। মানে বেগ যেদিকে হবে ঘর্ষণ হবে সবসময় তার বিপরীত দিকে, বেগ যেদিকে ঘর্ষণ সবসময় তার বিপরীতে। এখন যদি আমি ত্বরণের ক্ষেত্রে দেখি, কেস 3-তে আসো। যারা আগে পড়ে ফেলছো তাদের আগে মাথার দরকার নাই। এখানে অনেকেই আছে যে এই জিনিসগুলো পড়ে নাই, সো এই জিনিসগুলো না জানলে তারা আনত তলের কৃতকাজের ম্যাথ সলভ করতে পারবে না। সো এই জিনিসগুলো তাদের জানা লাগবে। ঠিক আছে, যারা আগে পড়ছো তারা চুপ করে থাকতে পারো। ওকে, তাহলে দেখো কেস 3 হচ্ছে সমতরণে
উপরে উঠানোর ক্ষেত্রে কৃত কাজ, সমত্বরণে উপরে উঠানোর ক্ষেত্রে কৃত কাজ। তো দেখো তাহলে ধরো এটা হচ্ছে থিটা, এখানে একটা এম কেজি ভরের বস্তু কণা আছে। সো এম কেজি ভরের বস্তুটার ওজন mg কাজ করবে নিচের দিকে, আর প্রতিক্রিয়া সবসময় তল বরাবর লম্বভাবে কাজ করবে। তলের প্রতিক্রিয়া সবসময় তল বরাবর লম্বভাবে কাজ করবে। mg কাজ করবে নিচের দিকে, আনত তলের প্রতিক্রিয়া তল বরাবর কোন দিকে কাজ করবে? লম্বভাবে উপরের দিকে কাজ করবে। সো আমরা চাইলে এই mg কে দুইটা উপাংশে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর, রাইট? সো দেখো এটা যদি থিটা হয়, এটাও হচ্ছে থিটা, এগুলো হচ্ছে আগের পড়া mg sin থিটা আর mg cos থিটা, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে mg sin থিটা, ঠিক আছে? তাহলে দেখো তাহলে একটা জিনিস দেখো, এখন আমরা এই বস্তুটাকে সমত্বরণে উপরের দিকে উঠাবো। সো সমত্বরণে উপরের দিকে উঠাইতে কৃত কাজ কত? সো ধরো সমত্বরণে উপরের দিকে উঠাচ্ছি, তাহলে ত্বরণ কোন দিকে কাজ করবে? ত্বরণ কাজ করবে উপরের দিকে। তাহলে দেখো ত্বরণটা কাজ করবে উপরের দিকে, ত্বরণটা কাজ করতেছে উপরের দিকে। সো যেহেতু এই বস্তুটাকে উপরের দিকেই উঠানো হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই জিনিসটা বোঝানোর আগে আমি বলে রাখি, তোমরা বারবার এই জিনিসটা কনফিউজড হয়ে যাচ্ছ। বলটা আমি উপরের দিকেই প্রয়োগ করে রাখছি, এমন একটা কেসের জন্য আমরা এই কেসটা দেখাচ্ছি যে বলটা এফ পরিমাণ ফোর্স উপরের দিকে আমরা কি করে রাখছি? অ্যাপ্লাই করে রাখছি। এফ নিউটন ফোর্স আমরা উপরের দিকে কি করে রাখছি? অ্যাপ্লাই করে রাখছি। সো এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কেস দেখতেছি। এফ নিউটন ফোর্স উপরের দিকে ফিক্সড করে রাখছি। তো তোমরা চাইলে সেম কেসগুলো নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করেও করতে পারো। তোমাকে যদি কোয়েশ্চেনে বলে দেয় উপরের দিকে বল প্রয়োগ করছো, তখন হচ্ছে এই কেস। তোমাকে যদি কোয়েশ্চেনে বলে দেয় নিচের দিকে বল প্রয়োগ করছো, তখন আরেক কেস। তোমাকে যদি বলে দেয় তলের সাথে আলফা কোণ অথবা তলের সাথে থিটা কোণে বল প্রয়োগ করছো, তখন আরেকটা কেস। তোমাকে যদি বলে দেয় যে ভূমির সমান্তরালে বল প্রয়োগ করছো, তখন আরেকটা কেস। এই কেসগুলোর ক্ষেত্রে আমি ধরে নিছি যে উপরের দিকে বলটা প্রয়োগ করা হয়েছে, উপরের দিকে বলটা প্রয়োগ করা হয়েছে। একটা বস্তুকে উপরের দিকে বল প্রয়োগ করলেও সেটা নিচের দিকে আসতে পারে। সিম্পল, একটা মার্বেলকে তুমি তল বরাবর গড়িয়ে উপরের দিকে উঠাই দাও, এটা নিচের দিকে পড়বে, খুবই স্বাভাবিক। আবার একটা বস্তুকে তুমি টেনে উপরের দিকে তুলো, এই ক্ষেত্রেও কিন্তু বলটা উপরের দিকেই কাজ করতেছে। সো আমরা এখন ওই কেসগুলাই দেখতেছি যে কেসগুলোতে বলটা উপরের দিকে কাজ করবে, মানে এটা ফিক্সড। এটা আমরা ধরে নিচ্ছি যে বলটা উপরের দিকেই কাজ করতেছে, এই জিনিসটা ফিক্সড, এই জিনিসটা চেঞ্জ হবে না, এই জিনিসটা চেঞ্জ হবে না, ঠিক আছে? মানে এই জিনিসটা এই কেসগুলোর জন্য চেঞ্জ হবে না, বিকজ এটা কোয়েশ্চেনে প্রদত্ত। এটা ধরো কোয়েশ্চেনে প্রদত্ত, তোমাকে কোয়েশ্চেনে উপরের দিকে বল প্রয়োগ করতেছে বললে উপরের দিকেই বলটা হিসাব করতে হবে, নিচের দিকে বল প্রয়োগ করতেছে বললে নিচের দিকেই বলটা হিসাব করব, আলফা কোণে বল প্রয়োগ করছে বললে আলফা কোণে হিসাব করব, ভূমির সমান্তরালে বললে ভূমির সমান্তরালে হিসাব করব। এগুলাই হচ্ছে কেস, ঠিক আছে? সো তোমাদেরকে আজকে অনেকগুলো কেস দেখাবো। সো তোমরা কমেন্টের মধ্যে অ্যাটলিস্ট কি কাদা ছোড়াছুরি করবা না, যারা যারা পড়ছো আগে তারা চুপ করে বসে থাকো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই যে উপরের দিকে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে সমত্বরণে উপরে উঠানোর জন্য কৃত কাজ। এখন আমরা কি করব? সমত্বরণে উপরের দিকে উঠাবো। সমত্বরণে কি করতেছি? সমত্বরণে উপরের দিকে উঠাচ্ছি। তাহলে ত্বরণটা কোন দিকে? ত্বরণটা উপরের দিকে। সো বস্তুটাকে যেহেতু উপরের দিকে উঠানো হচ্ছে, তাহলে বেগটা কোন দিকে কাজ করবে? বেগটা উপরের দিকে কাজ করবে। তাহলে দেখো যেহেতু বস্তুটাকে উপরের দিকে উঠানো হচ্ছে, বেগটাও কাজ করবে কোন দিকে? উপরের দিকে। তাহলে দেখো যেহেতু বস্তুটাকে উপরের দিকে উঠানো হচ্ছে, বেগটাও কাজ করবে কোন দিকে? উপরের দিকে। এখন এখানে দেখো বেগ যদি উপরের দিকে কাজ করে, ঘর্ষণ কোন দিকে কাজ করবে বলো? বেগ কাজ করতেছে উপরের দিকে, তাহলে নিশ্চিতভাবে আমি বলতে পারি ঘর্ষণটা কাজ করবে বেগের বিপরীতে, অর্থাৎ নিচের দিকে, ঠিক আছে? আমি আবার বলতেছি, দেখো একটা mkg ভরের বস্তু, এটার ওজন mg কাজ করতেছে নিচের দিকে। এই ওজনকে আমরা চাইলে দুটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে mg cos থিটা যেটা প্রতিক্রিয়ার বিপরীতে, আর একটা হচ্ছে তল বরাবর mg sin থিটা। এগুলো ফিক্সড, এগুলো চেঞ্জ হবে না। এই বস্তুটার উপরের দিকে একটা বল প্রয়োগ করা হয়েছে। এখন ধরে নিলাম এই বস্তুটাকে সমত্বরণে উপরের দিকে উঠানো হচ্ছে, এই বস্তুটাকে সমত্বরণে উপরের দিকে উঠানো হচ্ছে। সো ত্বরণটা কাজ করতেছে উপরের দিকে, আর যেহেতু বস্তুটা উপরের দিকেই যাচ্ছে, তাহলে বেগটাও কাজ করতেছে উপরের দিকে। আর বেগ যদি উপরের দিকে কাজ করে, ঘর্ষণটা কাজ করবে নিচের দিকে। বেগ যদি উপরের দিকে কাজ করে, ঘর্ষণ কাজ করবে নিচের দিকে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। ওকে, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো।
ঠিক আছে, তাহলে এখন দেখো এখন কি হবে দেখো, এখন আবার দেখো আর ইকুয়াল এমজি সাইন কস থিটা না, বিকজ এই বস্তুটা নিচেও যাচ্ছে না উপরে উঠতেছে না, তাহলে আমরা বলতে পারি যে আর ইকুয়াল কত এমজি কস থিটা। তাহলে আমরা বলতে পারি আর ইকুয়াল কত, আর ইকুয়াল হচ্ছে এমজি কস থিটা। এখন দেখো এখন তল বরাবর কি, এখন কিন্তু আর আগের মতো সমবেগ নাই, এখন কিন্তু চেঞ্জ আসবে, একটু ভালো করে দেখো। এখন কিন্তু ত্বরণের মান আছে, তাহলে এখন কিন্তু নিট বল আছে। আগে কিন্তু আমার বেগ ছিল, সমবেগ ছিল, ত্বরণ ছিল না, নিট বল 0 ছিল। এখন কিন্তু আমার নিট বল আছে। তাহলে দেখো, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, আমার এখানে ত্বরণটা কাজ করতেছে উপরের দিকে, ত্বরণটা কোন দিকে কাজ করতেছে দেখো তো, উপরের দিকে। তাহলে নিট বল সবসময় কোন দিকে কাজ করবে, ত্বরণের দিকে। কেন দেখো, ধরো এটা একটা বস্তু, এই বস্তুকে এদিকে অ্যাপ্লাই করা হয়েছে 10 নিউটন বল, বিপরীত দিকে অ্যাপ্লাই করা হয়েছে ধরো 5 নিউটন বল। এটা হচ্ছে একটা বস্তু, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে বাম দিকে প্রয়োগ করা হয়েছে 10 নিউটন ফোর্স আর ডান দিকে প্রয়োগ করা হয়েছে 5 নিউটন ফোর্স। তাহলে অবজেক্টটা কোন দিকে সরবে, 10 মাইনাস 5 নিউটন অর্থাৎ 5 নিউটন ফোর্সে কোন দিকে সরবে, যেদিকে বলের মান বেশি সেদিকে সরবে। তাহলে বস্তুটা সরবে কোন দিকে, এদিকে। তাহলে নিট বলটা কোন দিকে, বড় বলটার দিকে কাজ করতেছে। নিট বল কোন দিকে কাজ করতেছে, বড় বলটার দিকে। দেখো আবার বলতেছি, একটা বস্তুর উপর বাম দিকে প্রয়োগ করা হয়েছে 10 নিউটন ফোর্স, ডান দিকে প্রয়োগ করা হয়েছে 5 নিউটন ফোর্স। তাহলে নিট বল কত, 10 মাইনাস 5। তাহলে বস্তুটা কোন দিকে সরবে, যেদিকে বলের মান বেশি সেদিকে সরবে। এটার মানে হলো নিট বল যেদিকে সরবে বস্তুটা, তাহলে যদি এদিকেই যায় তাহলে ত্বরণটা কোন দিকে কাজ করবে, বড়টার দিকে। তাহলে একটা জিনিস আমরা বুঝে গেলাম, নিট বল সবসময়, নিট বল বড়টার দিকেই হয়, বড়টার দিকে। নিট বল হচ্ছে বড়টার দিকে, ত্বরণও কোন দিকে, ত্বরণও হচ্ছে কোন দিকে, বড়টার দিকে। নিট বল যেমন বড়টার দিকে, ত্বরণও কিন্তু তোমার বড়টার দিকে। তাহলে একটা জিনিস মনে রাখবা, একটা বস্তুর উপর যদি দুই দিক থেকে বল প্রয়োগ করা হয়, তাহলে যেদিকে বলের মান বেশি ত্বরণ হবে সেদিকে, অথবা তুমি বিপরীত ক্রমে বলতে চাইলে যেদিকে ত্বরণ বেশি, যেদিকে ত্বরণ আছে ওইদিকে বলের মানটা বেশি। জিনিসটা বুঝতে পারছো? আমি আবার বলতেছি, এই সিম্পল উদাহরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যেদিকে বলের মান বড় নিট বল কিন্তু ওই দিকেই সরতেছে, এবং বস্তুটা যেদিকে মুভ করবে ত্বরণটা কিন্তু ওই দিকেই হবে। যেদিকে বলের মান বড় নিট বল ওই দিকেই সরতেছে, এবং যেদিকে তোমার বলের মান বড় ত্বরণটা কিন্তু হচ্ছে সেদিকে। ওকে, সো যেদিকে বলের মান বড় ত্বরণ হচ্ছে সেদিকে, এটা যেমন সত্য। অথবা আমরা আরেকটা কথা বলতে পারি, যেদিকে ত্বরণ সেদিকে বলের মান বড়, এটাও সত্য। তাহলে এটা এখানে লিখে রাখতে পারো, যেদিকে বলের মান বড় ত্বরণ সেদিকে, অথবা যেদিকে ত্বরণ সেদিকে বলের মান বড়। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ত্বরণ যেদিকে কাজ করবে সেদিকে বলের মান বড়। তো জিনিসটা মুখস্থ আসে নাই, এইভাবে আসছে দেখো, ত্বরণ যেদিকে কাজ করবে সেদিকে বলের মান বড়। সো জিনিসটা এভাবে এমনি এমনি আসে নাই, জিনিসটা আসছে এখান থেকে। তাহলে দেখো আমার ত্বরণটা কাজ করতেছে কোন দিকে, এখন উপরের দিকে। তাহলে এখন একটা জিনিস দেখো, আমার এখানে উপরের দিকের বল হচ্ছে এফ, আর নিচের দিকের বল কে কে, এমজি সাইন থিটা আর এফ কে। তাহলে এখন নিট বল সমান কত, নিট বল সমান বড় বল মাইনাস ছোট বল। তাহলে দেখো নিট বল সমান কত, বড় বল মাইনাস ছোট বল। একজন লিখছো যে কেস সলভ করে নিজেকে সিআইডি অফিসার মনে হচ্ছে। এখনো তো মাত্র 3 নাম্বার কেস, আরো অনেকগুলা কেস বাকি, 17টা নাকি 18টা কেস আছে। ওকে, তাহলে দেখো আমরা সবাই জানি নিট বল সমান ভর গুণ ত্বরণ। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা সবাই জানি নিট বল সমান ভর গুণ ত্বরণ। যে এম এ সমান কত, বড় বল কত, তাহলে ত্বরণ যেদিকে বলের মান বড় সেদিকে। তাহলে দেখো এখানে একটা লাইন লিখছি না, যেদিকে বলের মান বড় ত্বরণ সেদিকে, অথবা যেদিকে ত্বরণ সেদিকে বলের মান বড়। তাহলে ত্বরণ যেহেতু উপরের দিকে, তাহলে উপরের দিকের বলটা বড়, তাহলে বড় বল হচ্ছে এফ মাইনাস ছোট বলকে, নিচের দিকের বলগুলো ছোট, তাহলে নিচের দিকের ছোট বলকে এমজি সাইন থিটা আর এফ কে। তাহলে এমজি সাইন থিটা প্লাস এফ কে। তাহলে দেখো
এম এ সমান এফ মাইনাস এম জি সাইন থিটা প্লাস মাইনাস মাইনাস এফ কে সমান কত? এফ কে সমান আমরা সবাই জানি মিউ কে ইন্টু আর। তাহলে দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এম এ প্লাস এম জি সাইন থিটা প্লাস মিউ কে ইন্টু আর ইকুয়াল কত? এফ। সো দেয়ার ফোর এফ ইকুয়াল কত? এম এ প্লাস এম জি সাইন থিটা প্লাস মিউ কে। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে এম জি কস থিটা। তো এটা হচ্ছে আমাদের ত্বরণে ওঠানোর জন্য প্রযুক্ত বলের মান। তো এখন আমাদের কৃত কাজ কত হবে বলো তো? এখন আমাদের কৃত কাজ কত হবে? এখন আমাদের কৃত কাজ কত হবে? সারা রাত লাগবে না ভাইয়া। 17-18টা কেসের মধ্যে 6টা হচ্ছে বেসিক কেস, 8টা কেস দেখাবো টোটাল। 6টা বেসিক কেস হচ্ছে উপরের দিকে বল, আর 6টা বেসিক কেস হচ্ছে তোমার আলফা কোণে বল, আর 6টা বেসিক কেস হচ্ছে তোমার ভূমির সমান্তরালে বল। সো 3 6 18টা। সো প্রথমের 6টা বুঝে গেলে বাকিগুলো তুমি এমনিতেই পারবা। প্রথম 6টা যদি তুমি বুঝে যাও বাকিগুলো তুমি এমনিতেই পারবা, ঠিক আছে? তাহলে আসো এটা হচ্ছে বল। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত? সো আমার সরণটা আমি ধরে নিলাম এখান থেকে এখানে উঠাইতে আমি সরণটা ধরে নিলাম এস। সরণটা ধরে নিলাম এস। আনত তলের মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্টে উঠাইতে সরণটা হচ্ছে ধরো এস। তাহলে এই ক্ষেত্রে কাজ সমান কত? এই ক্ষেত্রে কাজ সমান হচ্ছে, লিখো, এই ক্ষেত্রে কাজ সমান বল ইন্টু কত? সরণ। এই ক্ষেত্রে কাজ সমান বল গুণ সরণ। তাহলে ডাব্লিউ ইকুয়াল বল কত? বল হচ্ছে এটা এফ ইন্টু কত? এস। ওকে, তাহলে দেখো ডাব্লিউ ইকুয়াল এফ এর ভ্যালু কত? এম এ প্লাস এম জি সাইন থেটা প্লাস মিউ কে এম জি কস থেটা ইন্টু এস। সো এই হচ্ছে অবস্থা। তোমাকে যদি বলে কোনো একটা বস্তুকে সমতরণে বা ত্বরণে উপরের দিকে উঠানো হচ্ছে, সেই ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে এটা। তো তোমাকে এই জিনিসগুলো সলভ করে কৃতকাজের মানটা বের করতে হবে। সো এই জিনিসটা বুঝতে পারছো কিনা জানাও। এই জিনিসটা বুঝতে পারছো কিনা জানাও। এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানাও। এই জিনিসটা বুঝতে পারছো কিনা জানাও। নিট বল মানে হচ্ছে বড় বল মাইনাস ছোট বল। নিট বল মানে হচ্ছে বড় বল মাইনাস ছোট বল। এখন বড় বল কোন দিকে? ধরো একটা বস্তুকে 10 নিউটন বলে বাম দিকে টানা হচ্ছে, আর ওই বস্তুটাকে 5 নিউটন বলে ডান দিকে টানা হচ্ছে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে? 10 নিউটন বলে যেদিকে টানা হচ্ছে ওই দিকে। তার মানে নিট বল কত? 10 - 5, তার মানে 5 নিউটন বল। এটা যেদিকে তোমার বেশি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে ওই দিকে যাবে। একটা বস্তুকে ধরো 10 নিউটন বলে ডান দিকে টানা হয়েছে, ওই বস্তুটাকে 5 নিউটন বলে বাম দিকে টানা হয়েছে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে? নিট বল কোন দিকে? নিট বল কত? 10 - 5, মানে 5 নিউটন বলে এই দিকে যাবে। তাহলে ত্বরণটা কোন দিকে? বস্তু যেদিকে যাচ্ছে সেদিকে। তাহলে ত্বরণ কোন দিকে কাজ করতেছে? যেদিকে বলের মান বেশি। তাহলে এই ক্ষেত্রে দেখো ত্বরণটা উপরের দিকে না? তাহলে ত্বরণ যেহেতু উপরের দিকে, তাহলে উপরের দিকের বলের মানটা বড় আর নিচের দিকের বলের মানটা ছোট। সো এই ক্ষেত্রে আমার নিট বল সমান কি? বড় বল মাইনাস ছোট বল। সো এফ মাইনাস এম জি সাইন থিটা প্লাস এফ কে। সিম্পল হিসাব। এই জিনিসটা এস হচ্ছে পুরো সিস্টেমের সরণ, রাইট? এস হচ্ছে এখান থেকে এখানে যাইতে সরণ। এস হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে সরণ। ওকে, সো এই হচ্ছে কথা। নিট বল সমান এম এ। নিট বল সমান ভর গুণ ত্বরণ। এটা তো নিউটনের সেকেন্ড ল। এটা নিউটনের সেকেন্ড ল, নিউটনের বলবিদ্যায় পড়ছো না? নিট বল সমান কত? নিট বল সমান ভর গুণ ত্বরণ। নিট বল তো অলওয়েজ এম এ। নিট বল সমান ভর গুণ নিট ত্বরণ। বাট নিট বল সমান বড় বল মাইনাস ছোট বল। ওকে, আবার নিট বল সমান ভর গুণ ত্বরণ। এটা তো নিউটনের সেকেন্ড ল, ঠিক আছে? এত বড় সূত্র তুমি কখনো মুখস্থ করতে পারবে না, কারণ কেসগুলো সবসময় এরকম থাকবে না। ফোর্সের মান সবসময় উপরের দিকে থাকবে না। তোমাকে কখনো কখনো বলবে ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে, অ্যাপ্লাইড ফোর্সটা কখনো কখনো নিচের দিকে কাজ করতেছে, এমন বলতে পারে। আবার বলতে পারে অ্যাপ্লাইড ফোর্সটা ডান দিকে কাজ করতেছে, অ্যাপ্লাইড ফোর্সটা আলফা কোণে কাজ করতেছে তলের সাথে। আবার বলতে পারে অ্যাপ্লাইড ফোর্সটা তোমার ভূমির সমান্তরালে কাজ করতেছে। এমন অনেক ধরনের কেস হতে পারে। সো সবসময় যে এরকম হবে তা না। তোমাকে বেসিকগুলো বুঝতে হবে। তোমাকে কি করতে হবে? বেসিকগুলো বুঝতে হবে, ঠিক আছে? তোমাকে বেসিকগুলো বুঝতে হবে, তুমি মুখস্থ করতে পারবে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন হচ্ছে আমরা
সমতরণে নিচে নামাইতে কৃত কাজ দেখব। এখন আমরা সমতরণে নিচে নামাইতে কৃত কাজ দেখো। কেস 4 দেখো, কেস 4 দেখো, সমতরণে নিচে নামাতে কৃত কাজ। কেস 4 হচ্ছে সমতরণের নিচের দিকে নামাইতে কৃত কাজ। তাহলে দেখো, একটা বস্তু, এটা হচ্ছে থিটা, কনফিগারেশনটা আমি আবার আঁকতেছি। এটা হচ্ছে এমজি, এটা হচ্ছে বিপরীত প্রতিক্রিয়া আর। সো এমজিকে দুটো অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে এমজি সাইন থিটা, আর এইদিকে হচ্ছে এমজি কস থিটা, এটা হচ্ছে থিটা। সো এখন দেখো, এই বস্তুটার উপর আবার ওই যে আগের মতো অবস্থা, যে উপরের দিকে আমি ফোর্সটা অ্যাপ্লাই করে রাখছি, এটা কিন্তু গিভেন, এটা কিন্তু আমি উপরের দিকে অ্যাপ্লাই করে রাখছি। তো বস্তুটা নামবে কোন দিকে? নিচের দিকে। দেখো, সমতরণের নিচে নামাতে। তাহলে ত্বরণটা এখন কোন দিকে? নিচের দিকে। ত্বরণটা হচ্ছে আমার কোন দিকে? ত্বরণটা হচ্ছে নিচের দিকে। ত্বরণ নিচের দিকে। ত্বরণ নিচের দিকে হলে বেগ কোন দিকে হবে বলো? ত্বরণ যদি নিচের দিকে হয়, ত্বরণ যদি নিচের দিকে হয়, ত্বরণ যদি নিচের দিকে হয়, বেগটা কোন দিকে? বেগ নিচের দিকে। ত্বরণ যদি নিচের দিকে হয়, বেগটাও নিচের দিকে। সো বেগ যদি নিচের দিকে হয়, ঘর্ষণ কোন দিকে? তার বিপরীত দিকে। ঘর্ষণ কাজ করবে তার বিপরীত দিকে। ত্বরণ যদি নিচের দিকে নামে, ঘর্ষণ কাজ করবে তার বিপরীত দিকে। ঠিক আছে? ত্বরণ যদি নিচের দিকে হয়, হ্যাঁ নিচের দিকে। ওকে, তাহলে দেখো, ত্বরণ যদি নিচের দিকে হয়, ফ্রিকশন কাজ করবে তার উপরের দিকে। এখন দেখো, এখন একটা জিনিস দেখো, এখন আর আর এমজি সাইন থিটা তো অলওয়েজ ইকুয়াল থাকবে, কারণ এটার উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না। তাহলে আর ইকুয়াল কত? এমজি কস থিটা। এখন তোমরাই বলো আনত তল বরাবর গতির ইকুয়েশনটা কি হবে? তোমরাই বলো। এখন তোমরা বলো আনত তল বরাবর গতির ইকুয়েশনটা কি হবে? এখন তোমরা বলো আনত তল বরাবর গতির ইকুয়েশনটা কি হবে? তাহলে দেখো, আর ইকুয়াল হচ্ছে এমজি কস থিটা। এখন দেখো, ত্বরণ কাজ করতেছে নিচে, তাহলে এই লাইনটা যে মনে রাখবে, ত্বরণ যেদিকে বলের মান বড় সেদিকে, তাহলে নিট বল ওই দিকে সরবে। নিট বল সবসময় ত্বরণের দিকে সরে, এই জিনিসটা মাথায় রাখবা। নিট বল সবসময় ত্বরণের দিকে সরে। তাহলে দেখো, তাহলে আমাদের তল বরাবর কি হবে? দেখো, তল বরাবর নিট বল বড় বল মাইনাস ছোট বল। তল বরাবর নিট বল হচ্ছে বড় বল মাইনাস ছোট বল। তাহলে নিট বল কত? নিট বল সমান আমরা জানি ভর গুণ ত্বরণ। বড় বল কত? ত্বরণ নিচের দিকে, তাহলে বল বড় হচ্ছে এমজি সাইন থিটা, কারণ আমরা এখানেই লিখে রাখছি ত্বরণ যেদিকে কাজ করবে ওই দিকের বলটাই বড়। তাহলে দেখো, এমজি সাইন থিটা, তাহলে বড় বল কত? এমজি সাইন থিটা মাইনাস ছোট বল কত? উপরের দিকের বলগুলো ছোট, তাহলে এফ প্লাস এফ কে। এফ প্লাস এফ কে, এই হচ্ছে কথা। তাহলে এখন দেখো, ওকে, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। তো দেখো, এম এর সমান এমজি সাইন থিটা মাইনাস এফ মাইনাস কত? এফ কে। তাহলে এখন দেখো, এমজি সাইন থিটা মাইনাস এফ কে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এফ এর ভ্যালুটা বের করতে হবে। সো এফ ইকুয়াল এমজি সাইন থিটা মাইনাস এফ কে মাইনাস কত? এম এ। এফ ইকুয়াল এমজি সাইন থিটা মাইনাস এফ কে মাইনাস এম এ। সো এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখানে এফ কে এর ভ্যালু তো বসাই নাই, এফ কে এর ভ্যালুটা বসাই নাই। তাহলে দেখো, এফ ইকুয়াল কত? এমজি সাইন থিটা মাইনাস এফ কে কত? মিউ কে ইন্টু আর মাইনাস কত? এম এ। তাহলে দেয়ারফর এফ ইকুয়াল এমজি সাইন থিটা মাইনাস মিউ কে এমজি কস থিটা মাইনাস কত? এম এ। সো এফ ইকুয়াল এমজি সাইন থিটা মাইনাস মিউ কে এমজি কস থিটা মাইনাস এম এ। সো এটাই হচ্ছে আমার নিচের দিকে নামানোর ক্ষেত্রে প্রযুক্ত বল। এখন এক্ষেত্রে কৃত কাজ কত? এই ক্ষেত্রে কৃত কাজ কত বলো তো? এই ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল বল গুণ সরণ। এই ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল কত? বল গুণ সরণ। সো বলের মান কত? বলের মান হচ্ছে এই যে এটা, মানগুলো দেওয়া থাকবে, মানগুলো দিয়ে বলের মানটা ক্যালকুলেট করে নিবা। তো দেখো,
mg sin theta মাইনাস মিউ কে mg cos theta মাইনাস ma ইন্টু কত x। সো এটাই হচ্ছে তল বরাবর নিচে নামানোর ক্ষেত্রে কৃতকাজ। সো এই জিনিসটা বুঝতে পারছো কিনা জানাও, তারপর আমি নেক্সট ক্লাসে চলে যাই। এই জিনিসটা বুঝতে পারছো কিনা জানো, যারা প্রথম দুইটা কেস নেটওয়ার্কের কারণে দেখতে পাও নাই তারা এই ক্লাস শেষে আরেকটু রিওয়াইন্ড করে নিবা, তারপর ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসগুলো একদম প্রথম থেকে যারা দেখছো তারাই করতে পারতেছো, কারণ অনেকেরই নেট আনস্টেবল ছিল আজকে। সো ওকে, ওকে তাহলে আমরা এখন সমতরণে নিচে নামতে কৃতকাজ দেখলাম। এখন আমরা দেখব সমমন্দনে উপরে উঠাইতে কৃতকাজ। ওকে, সো এখন দেখো, এখন আমরা দেখব কেস নাম্বার 5 সমতরণে উপরে উঠাইতে কৃতকাজ। এখন লিখো কেস নাম্বার 5 সমতরণে উপরে উঠাইতে কৃতকাজ। সমমন্দনে কেস 5 লিখো। যারা ফ্লোটা ধরতে পারো নাই তারা ক্লাস শেষে আরেকবার একটু রিওয়াইন্ড করে নিবা, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। সমমন্দনে উপরে উঠাইতে কৃতকাজ। ওকে, তাহলে দেখো সমমন্দন এখন আমার কি করতে হবে, উপরে উঠাতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে ভূমির সাথে থিটা কোণ আনত একটা তল, এটা হচ্ছে ভূমির সাথে থিটা কোণ আনত একটা তল, এটা হচ্ছে একটা বস্তু mg। সো একটা বস্তু m, সো m কেজি ভরের বস্তুটার ওজন mg কাজ করতেছে নিচের দিকে, আর বিপরীত প্রতিক্রিয়া আর কাজ করতেছে উপরের দিকে। এখন আমরা চাইলে এই mg কে দুইটা উপাংশে ভাগ করতে পারি, আগেরগুলাই। তো আগেরগুলো আমি রিপিট করব না। ওকে, তাহলে দেখো mg কে আমরা চাইলে দুইটা উপাংশে ভাগ করতে পারি। এটা হচ্ছে থিটা, তাহলে দেখো এটা হচ্ছে mg cos থিটা, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে mg sin থিটা। ওকে, আর একটা জিনিস, উপরের দিকে ফোর্সটা অ্যাপ্লাইড আছে, উপরের দিকের ফোর্সটা F পরিমাণ ফোর্স কিন্তু উপরের দিকে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, এখন দেখো সমমন্দনে উপরে উঠাইতে বস্তুটা যেহেতু উপরের দিকেই উঠবে, তাহলে বেগ কোন দিকে কাজ করবে বলো? ত্বরণের দিকটা আমি পরে আসতেছি। বেগ কোন দিকে কাজ করবে? অবশ্যই উপরের দিকে। বেগ কাজ করবে উপরের দিকে। তাহলে প্রথমত বেগ যদি উপরের দিকে কাজ করে, যেহেতু আমি উপরেই উঠাচ্ছি, বেগটা কাজ করবে উপরের দিকে। আর ঘর্ষণটা কোন দিকে কাজ করবে? বেগের বিপরীতে। বেগ যদি উপরের দিকে কাজ করে, ঘর্ষণ কাজ করবে বেগের বিপরীতে, সিম্পলি। তাহলে ঘর্ষণ কাজ করবে, এই যে দেখো বেগের বিপরীতে ঘর্ষণ, এফ কে, বেগের বিপরীতে ঘর্ষণ কাজ করতেছে। এখন বলতেছে সমমন্দনে উপরে উঠাবো, তাহলে মন্দনটা কোন দিকে? উপরের দিকে। তাহলে এখন বলো আমাকে ত্বরণ কোন দিকে কাজ করবে বলো দেখি। এখন এখানে ত্বরণ কোন দিকে কাজ করবে একটু অ্যান্সার করো। ত্বরণ কোন দিকে কাজ করবে তোমরা দেখে একটু অ্যান্সার করো। ত্বরণ কোন দিকে কাজ করবে একটু অ্যান্সার করো। ওকে, ত্বরণ কোন দিকে কাজ করবে একটু কুইক অ্যান্সার করো, কুইক অ্যান্সার করো। আমি দেখতেছি তোমাদের কমেন্ট, কুইক অ্যান্সার করো। ত্বরণ কোন দিকে কাজ করবে? সাইরা খাতুন লিখেছে উপরের দিকে, তাসনিম হক নিচে, রায়হান নিচে। ওকে, উপরে নিচে। এখানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তোমাদের মধ্যে। তো এখন তোমাদের এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই, তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, ত্বরণ মানে কি বলতো? ত্বরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধি, মানে বেগের বৃদ্ধির হারটাই হচ্ছে ত্বরণ। ধরো একটা গাড়ি যাত্রা শুরু করছিল, তো তার বেগ শুরুতে ধরো ছিল 0 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে, ধরো একটা গাড়ির শুরুতে ছিল 0 মিটার পার সেকেন্ড, এরপর বেগ আরেকটু বাড়াইছে, হয়েছে ধরো 5 মিটার পার সেকেন্ড, এরপর আরেকটু বাড়াইছে 10 মিটার পার সেকেন্ড, এরপর তার বেগ আরেকটু বাড়াইছে 15 মিটার পার সেকেন্ড। তার মানে হলো এখানে দেখো বেগের মানটা প্রথমে ছিল 0 থেকে আরেকটু বাড়ছে 5 থেকে বাড়ছে 10 থেকে বাড়ছে 15। তার মানে তোমার বাম দিক থেকে ডান দিকে কি বাড়ছে দেখো তো, এইদিকে ত্বরণ হয়েছে না, এইদিকে ত্বরণ হয়েছে না গাড়িটার? 0 থেকে 5 থেকে 10 থেকে 15, সেটা হচ্ছে ত্বরণ। মানে গাড়িটা সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধি করছে, এটা হচ্ছে ত্বরণ। তাহলে এখন মন্দন কি? মন্দন হচ্ছে বেগের হ্রাস। তাহলে দেখো 15 থেকে 10 থেকে 5
5 থেকে 0, তাহলে যেদিকে হয়েছে মন্দন, যেদিকে হয়েছে ত্বরণ, তার বিপরীত দিকে মন্দন হয়েছে না? এটার মানে হলো যেদিকে বেগ বৃদ্ধি পাইছে অর্থাৎ যেদিকে ত্বরণ হয়েছে, তার বিপরীত দিকে বেগ হ্রাস পাইছে অর্থাৎ সেদিকে মন্দন হয়েছে। অর্থাৎ একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যেদিকে ত্বরণ হবে তার বিপরীতে মন্দন হবে। অর্থাৎ যেদিকে বেগ বৃদ্ধি পাবে, আমি যদি 0 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত যাই, তাহলে 0 থেকে 10 পর্যন্ত যাওয়ার সময়, 0 থেকে একটা গাড়ির ভেলোসিটি 10 পর্যন্ত বাড়ানোর সময় হচ্ছে ত্বরণ। আবার আমি যদি ব্যাক করি 10 9 8 7 6 5 4 3 2 1 0, সো ব্যাক করলে এটা হচ্ছে কি বেগের হ্রাস পাচ্ছে। আমি বাম থেকে ডানে গেলে যেমন বেগের বৃদ্ধি পাচ্ছে, ডান থেকে আবার বাম দিকে চলে আসলে বেগের হ্রাস পাচ্ছে। সো বাম থেকে ডানে গেলে যেমন ত্বরণ হচ্ছে, ডান থেকে আবার বাম দিকে ব্যাক করলে মন্দন হচ্ছে। অর্থাৎ আমি বেগ বৃদ্ধি যেদিকে করতেছি তার বিপরীত দিকে কিন্তু বেগের হ্রাস করতেছি। 1 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 5, 5 থেকে 1, তার মানে 1 থেকে 5 বেগের বৃদ্ধি, 5 থেকে 1 বেগের হ্রাস। তাহলে 1 থেকে 5 এ ত্বরণ হলে 5 থেকে 1 এ কি হবে? মন্দন হবে। সিম্পল হিসাব। তাহলে দেখো ত্বরণ যেদিকে কাজ করতেছে, মন্দন কাজ করবে তার বিপরীত দিকে। ওকে, তাহলে এখন এখানে দেখো সমমন্দনে উপরে উঠানো হচ্ছে, তার মানে মন্দনটা উপরের দিকে। মন্দন যদি উপরের দিকে হয়, ত্বরণটা নিচের দিকে হবে না? মন্দন কাজ করতেছে উপরের দিকে, তাহলে ত্বরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে আমার ত্বরণটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। বুঝতে পারছো কিনা জানো? তো তোমাকে যদি বলে সমমন্দনে উপরের দিকে উঠানো হচ্ছে, তখন তুমি ধরে নিবা ত্বরণটা কাজ করতেছে নিচের দিকে। উপরের দিকে বেগের হ্রাস মানেই হলো নিচের দিকে বেগের বৃদ্ধি, এটা মাথায় রাখবা। ওকে, সো এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? যে উপরের দিকে হচ্ছে মন্দন, এই জন্য নিচের দিকে হচ্ছে ত্বরণ। এখন তুমি যদি এই কেসটা এইভাবে সলভ করে ফেলতে পারো, বাকিটা একদম সিম্পল হিসাব। এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু বলো। ওকে, এখন এখানেও সেম জিনিস। এখানেও দেখো উপরে হচ্ছে আর, নিচে হচ্ছে এমজি কস থিটা। তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল হচ্ছে এমজি কস থিটা। এখন এখানে দেখো ত্বরণ আছে, নিট বলও থাকবে, ত্বরণ আছে, নিট বল থাকবে। এখন দেখো গতি যেদিকে ছিল তার বিপরীতে হচ্ছে ফ্রিকশন, গতি যেদিকে তার বিপরীতে ফ্রিকশন। ঠিক আছে, এমজি সাইন থিটা মুছে গেল, এমজি সাইন থিটা। ওকে, ভি নিচে হবে না, ভি তো উপরের দিকে, সমমন্দনে উপরের দিকে উঠানো হচ্ছে, তার মানে বেগটা উপরের দিকে হ্রাস পাচ্ছে, বেগটা উপরের দিকে হ্রাস পাচ্ছে, বেগটা উপরের দিকে হ্রাস পাচ্ছে। যে কথা, ত্বরণটা নিচের দিকে হওয়া একই কথা না? বেগ উপরের দিকে হ্রাস পাচ্ছে মানে নিচের দিকে বেগটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে ত্বরণটা নিচের দিকে, মন্দনটা উপরের দিকে। সমমন্দনে উপরে উঠাচ্ছি, তার মানে বেগটা উপরের দিকে। সমমন্দনে উপরে উঠানো যে কথা, ত্বরণটা নিচের দিকে কাজ করা একই কথা। ঠিক আছে, তাহলে এখন দেখো ত্বরণ যেদিকে কাজ করবে ওই দিকের বলটাই হবে বড়। এই যে এখানে লিখে দিছিলাম, ত্বরণ যেদিকে কাজ করবে ওই দিকের বলটাই হবে বড়, আর বিপরীত দিকের বলটা হবে ছোট। তাহলে ত্বরণ যেদিকে কাজ করবে ওই দিকের বল কে কে? ত্বরণ কাজ করতেছে এখানে নিচের দিকে, তাহলে নিচের দিকের বল কে কে? এমজি সাইন থিটা, আর এটা হচ্ছে এফ কে। তাহলে দেখো এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও। তার তল বরাবর যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখো তল বরাবর যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখো তল বরাবর অ্যানালাইসিস করতেছি। তো তল বরাবর হচ্ছে কি? তল বরাবর নিচের দিকে ত্বরণ, ত্বরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকের বলগুলো বড়, নিচের দিকে একটা হচ্ছে এমজি সাইন থিটা, আর একটা হচ্ছে এফ কে, আর উপরের দিকের বল হচ্ছে এফ, এটা ছোট। তাহলে নিট বল কত? নিট বল সমান বড় বল এমজি সাইন থিটা প্লাস এফ কে মাইনাস ছোট বল, ছোট বল হচ্ছে কত? এফ। তাহলে নিট বল আমরা সবাই জানি এম এ। সো এম এ সমান কত? এমজি সাইন থিটা প্লাস এফ কে মাইনাস এফ। সো দেখো এখান থেকে এফ ইকুয়াল কি হবে? এমজি সাইন থিটা, এফ কে সমান কত? মিউ কে ইন্টু আর, আর এর ভ্যালু হচ্ছে কত? এমজি কস থিটা মাইনাস এম এ। সো এখান থেকে আমরা এফ এর ভ্যালু পেয়ে গেলাম এমজি সাইন থিটা প্লাস মিউ কে এমজি কস থিটা মাইনাস এম এ। সো এই ক্ষেত্রে কৃত কাজ কত? আর আমাদের ধরে নাও এটা হচ্ছে টোটাল সরণ, টোটাল সরণ হচ্ছে এস। সো এই ক্ষেত্রে কৃত কাজ, এই ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ সমান বল গুণ সরণ। সো বল কত? বল হচ্ছে এটা, বল হচ্ছে এমজি সাইন থিটা প্লাস মিউ কে এমজি কস থিটা মাইনাস এম এ ইন্টু সরণ কত? সরণ হচ্ছে এটা হচ্ছে সরণ, সরণ কত? সরণ হচ্ছে এস। সো এই ক্ষেত্রে আমার কৃতকাজের রাশিমালা হচ্ছে এমজি সাইন থিটা প্লাস মিউ কে এমজি কস থিটা মাইনাস এম এ ইন্টু এস। সো এই জিনিসটা বুঝতে পারছো কিনা জানো?
এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। বস্তুটা উপরে উঠতেছে, বস্তুটা উপরে উঠতে উঠতে তার বেগ কমতেছে। সমমন্দনে উপরের দিকে উঠতেছে মানে কি, বস্তুটা উপরে উঠতে উঠতে বেগ আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। বস্তুটা উপরের দিকে উঠতে উঠতে বেগ কমে যাচ্ছে, তার মানে বেগ নিচের দিকে সর্বোচ্চ ছিল, উপরের দিকে উঠতে উঠতে আস্তে আস্তে বেগটা কমে গেছে। তার মানে উপরের দিকে হয়েছে মন্দন, বাট ত্বরণটা কোন দিকে কাজ করছে, ত্বরণটা কাজ করছে নিচের দিকে, বাট বস্তুটা উঠছে উপরের দিকে, এই জন্য আমি বেগটা ধরে নিছি উপরের দিকে। ওকে না, এফ বড় হবে না, এফ এই জন্যই বড় হবে না, ত্বরণের দিকটা দেখো, মন্দন কাজ করতেছে উপরের দিকে, বাট বল কাজ করতেছে নিচের দিকে। মন্দন কাজ করতেছে উপরের দিকে, বাট বল কাজ করতে, মন্দন কাজ করতেছে উপরের দিকে, বাট ত্বরণ কাজ করতেছে নিচের দিকে। সো ত্বরণ যেদিকে কাজ করবে ওই দিকের বলটাই বড় হিসেবে আমরা ধরে নিব, এই যে এই উদাহরণ অনুযায়ী। কৃতকাজের ক্ষেত্রে সবসময় অ্যাপ্লাইড ফোর্সটা দেখা হয়, প্রযুক্ত বল। তুমি একটা অবজেক্টের উপর কি পরিমাণ বল প্রযুক্ত করছো, নিট বলটা না, প্রযুক্ত বল। ঠিক আছে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। আবারও বলতেছি, মন্দন যেদিকে কাজ করবে ত্বরণ কাজ করবে তার বিপরীতে। এখন আমি সিম্পলি একটা জিনিস তোমাকে শিখাই দিছি, সেটা হচ্ছে ত্বরণ যেদিকে কাজ করবে ওই দিকের বলটা বড়। কেন বড়? কারণ নিট বল সবসময় ত্বরণের দিকেই সরে। ওকে, নিট বল সবসময় ত্বরণের দিকেই সরে। তো এই জিনিসগুলো ক্লাস শেষে তোমরা ঠান্ডা মাথায় বসে 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 চিন্তা করবা, তাহলে দেখবা অনেকগুলো প্যাচ এখান থেকে ছুটে যাবে। তো এই জিনিসগুলা প্রথমত করতেছো এই জন্য একটু কঠিন লাগতেছে, যখন তোমরা আবার করবা এই জিনিসগুলো, ক্লাসটা আবার যখন রিওয়াইন্ড করবা তখন আসলে বুঝে যাবা যে কি কি ছিল জিনিসগুলো। তো যারা প্রথমেই বুঝতেছো না তাদের প্রতি একটা ইয়ে থাকবে যে তোমরা ক্লাস শেষে জিনিসটা আবার একটু কি প্রথম থেকে আবার কি দেখবা, তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে এমজি কস থিটা কিভাবে আসছে, এই যে এফ কে সমান মিউ কে ইন্টু আর। এফ কে সমান কত, এফ কে সমান হচ্ছে মিউ কে ইন্টু আর। এই যে আর এর ভ্যালুটা আমি সরাসরি বসাই দিছি এমজি কস থিটা, আর এর ভ্যালুটা সরাসরি বসাই দিলাম এমজি কস থিটা। ঠিক আছে, এতগুলা কেস তোমাকে মুখস্থ করতে বলা হচ্ছে না, তোমাকে প্রত্যেকটা কেস অ্যানালাইসিস করে করে সলভ করতে হবে। প্রত্যেকটা কেস তোমাকে কি করতে হবে, অ্যানালাইসিস করে করে সলভ করতে হবে। এখন আমি দেখব সমমন্দনের নিচে নামাইতে কৃত কাজ। এখন লিখো কেস নাম্বার 6, এখন লিখো কেস নাম্বার 6, সমমন্দনে নিচে নামাইতে কৃত কাজ। সমমন্দনে নিচে নামাতে কৃত কাজ। তাহলে দেখো আমাদের শুধু এই জিনিসগুলো চেঞ্জ হবে, বেগ ত্বরণ, এরপর হচ্ছে কি ফ্রিকশন, ঘর্ষণ চেঞ্জ হবে। বাকি সব কিছু মোটামুটি ঠিক থাকবে। দেখো বাকি সব কিছু মোটামুটি ঠিক থাকবে, এই জিনিসগুলো চেঞ্জ হবে। এই জিনিসগুলো কি হয় আমরা দেখব। ওকে, এখন দেখো, এখন একটা জিনিস দেখো, আবার ভূমির সাথে থিটা কোণে আনত একটা তল, আবার ভূমির সাথে থিটা কোণে আনত একটা তল। তো দেখো ভূমির সাথে থিটা কোণে আনত একটা তল। সো এইদিকে কাজ করতেছে এমজি কত, সাইন থিটা। এটা তো আগে থেকেই ছিল, জাস্ট মেইন জিনিসটা আমি চেঞ্জ করে দিছি। এখন দেখো, এখন সমমন্দনের নিচের দিকে নামাবো। এখন আমি সমমন্দনের নিচের দিকে নামাবো, তাহলে বেগটা কোন দিকে কাজ করবে বলো? বেগ কাজ করবে নিচের দিকে। এখন বেগ কাজ করতেছে নিচের দিকে। সো বেগ যদি নিচের দিকে কাজ করে, ঘর্ষণটা কোন দিকে কাজ করবে? উপরের দিকে। বেগ যেদিকে ঘর্ষণ তার বিপরীত দিকে, তাহলে এফ কে কাজ করবে উপরের দিকে। এখন বলো সমমন্দনের নিচে নামানো হচ্ছে, তাহলে মন্দনটা কোন দিকে? নিচের দিকে। সমমন্দনে নিচে নামানো হচ্ছে, তাহলে মন্দনটা কোন দিকে? নিচের দিকে। এখন বলো মন্দন যদি নিচের দিকে হয় ত্বরণ কোন দিকে হবে বলো? মন্দন যদি নিচের দিকে হয় ত্বরণ কোন দিকে হবে বলো? মন্দন যদি নিচের দিকে হয় ত্বরণ কোন দিকে হবে বলো? মন্দন হচ্ছে নিচের দিকে, তাহলে ত্বরণ কোন দিকে হবে? উপরের দিকে। গুড, মন্দন হবে হচ্ছে উপরের দিকে, ত্বরণ হবে হচ্ছে উপরের দিকে। মন্দন যদি নিচের দিকে হয় ত্বরণ হবে কোন দিকে? ত্বরণ হবে
উপরের দিকে। সো এই ডাইরেকশনগুলো তোমরা মাথায় রাখবা। মন্দন যেদিকে, ত্বরণ তার বিপরীত দিকে। ওই যে একটা উদাহরণ দিয়ে দেখাইলাম, যেদিকে বেগ বৃদ্ধি করা হচ্ছে তার বিপরীত ক্রমে আসলে বেগটা হ্রাস পাচ্ছে। সো যেদিকে ত্বরণ হচ্ছে তার বিপরীতে কি হচ্ছে, মন্দন হচ্ছে। তাহলে দেখো, তাহলে আর ইকুয়াল এমজি কস থিটা এখনো চেঞ্জ হয় নাই, আর ইকুয়াল এমজি কস থিটা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। তাহলে তল বরাবর কি হবে বলো? এখন তল বরাবর কি হবে কে বলতে পারবা? তল বরাবর কি হবে বলো? এখন দেখো তল বরাবর কি হবে কি বলতে পারবে বলো তো? তল বরাবর কি হবে? তাহলে দেখো আমাদের এই তল বরাবর ত্বরণ কাজ করতেছে উপরের দিকে। তাহলে আমরা আগেই বলে নিছি যে ত্বরণ যেদিকে কাজ করবে ওই দিকের বলটাই বড়, বিপরীত দিকের বলগুলো কি ছোট। ত্বরণের দিকটা দেখবা তোমরা সব সময়। আমি এখানে যদিও মন্দন লিখছি, মন্দন লিখে কিন্তু আমি ত্বরণটাকে ফিক্সড করে দিছি। উপরের দিকে ত্বরণ মানে নিচের দিকে মন্দন, সোজা কথায় উপরের দিকে ত্বরণ মানে নিচের দিকে মন্দন। সো কেসের মধ্যে সমমন্দনের নিচে, তার মানে মন্দন নিচে, ত্বরণটা উপরে। সো আমি যখন মন্দনের দিক দিয়ে ত্বরণটাকে ডিফাইন করে ফেলছি, আমি যখন মন্দনের দিকটা দিয়ে ত্বরণকে ডিফাইন করে ফেলছি, সো ত্বরণের দিকের বলটাকে বড় ধরতে আর কোনো সমস্যা নাই, বিকজ ত্বরণের দিকটা কিন্তু মন্দনের দিক দিয়েই ধরছি। ত্বরণের দিকটা কিন্তু আমি এমনি এমনি বসাই নাই, মন্দনের দিকটাকে ধরে, মন্দনের দিকটাকে কনসিডার করে ত্বরণের দিকটা বসাইছি। সো ত্বরণের দিকের বলটা বড় মানে এটা ধরাটা ভুল হবে না কখনো। তো দেখো ত্বরণটা যদি উপরের দিকে কাজ করে তাহলে উপরের দিকের বলগুলো বড় আর নিচের দিকের বলগুলো ছোট। আবার সেম কথা, ত্বরণ যেদিকে কাজ করে ওই দিকের বলটাই বড় থাকে। সো দেখো তাহলে তল বরাবর নিট বল কত হবে? তল বরাবর নিট বল কত হবে বলো তো? তল বরাবর নিট বল কত? নিট বল হচ্ছে বড় বল। বড় বল উপরের দিকে, ত্বরণ যেহেতু উপরের দিকে, ত্বরণ যেহেতু উপরের দিকে, তাহলে উপরের দিকের বলগুলো কি বড়। তাহলে উপরের দিকের বলকে এফ প্লাস এফ কে। সো উপরের দিকের বল হচ্ছে এফ প্লাস এফ কে মাইনাস নিচের দিকের বলকে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। তাহলে দেখো নিট বল সমান আমরা জানি এম এ। তাহলে দেখো এফ প্লাস এফ কে মাইনাস এমজি কত, সাইন থিটা। তাহলে এখান থেকে দেখো এফ ইকুয়াল কত? এফ ইকুয়াল হচ্ছে এম এ প্লাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে। সো দেয়ারফর এফ ইকুয়াল হচ্ছে এম এ প্লাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে সমান কত? মিউ কে ইন্টু আর, আর এর ভ্যালু কত? এমজি কস থিটা। ওকে, আর এর ভ্যালু হচ্ছে কত? এমজি কস থিটা। তাহলে দেখো এক্ষেত্রে কৃতকাজ বল গুণ সরণ। তাহলে বল কত? এম এ প্লাস এমজি সাইন থিটা মাইনাস মিউ কে এমজি কস থিটা ইন্টু সরণ কত? সরণ হচ্ছে এস। কারণ বলটা যেহেতু এই বরাবর কাজ করতেছে তাহলে সরণ হতো এই বরাবর। তাহলে বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণ কত? 0 ডিগ্রি। সো এই হচ্ছে অবস্থা। সো এই জিনিসটা বুঝতে পারছো কিনা জানাও? এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানাও। কাজের ক্ষেত্রে বল আর সরণের মধ্যবর্তী কোণ তো এক্ষেত্রে 0, কারণ দেখো বলটাও কিন্তু তল বরাবর, সরণটাও কিন্তু তল বরাবর, এস সরণটাও কিন্তু তল বরাবর, বলটাও কিন্তু তল বরাবর। সো এই ক্ষেত্রে কত ডিগ্রি? 0 ডিগ্রি। ওকে, সো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা জানাও। সো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা জানাও। ওকে, নেক্সট আর দুইটা কেস আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। ওই দুইটা কেস থেকে এরকম ছয়টা করে কেস তোমরা কি করতে পারবা, বের করতে পারবা। একটা কেস হচ্ছে তোমার আলফা কোণে কাজ করলে, এই বলটা যদি এভাবে আলফা কোণে কাজ করে সেক্ষেত্রে কি হবে একটু বলি তোমাদেরকে। এই বলটা যদি এভাবে কাজ না করে যদি এভাবে কাজ করতো, বলটা যদি এভাবে কাজ করতো আলফা কোণে, তখন কি হইতো? আবার বলটা যদি তোমার এভাবে কাজ করতো তখন কি হইতো? মানে একটা হচ্ছে আলফা কোণে কাজ করলে এই 6টা কেস, আর একটা হচ্ছে ভূমির সমান্তরালে কাজ করলে সেম 6টা কেস। মানে সমবেগে ঊর্ধ্বগামী, সমবেগে নিম্নগামী, সমতরণে ঊর্ধ্বগামী, সমতরণে নিম্নগামী, সমমন্দনে ঊর্ধ্বগামী, সমমন্দনে নিম্নগামী। সো এই জিনিসগুলো আমি এই 6টা কেস যারা ভালো মতো বুঝবা, এই 6টা কেস আগে কমপ্লিট করে রাখো। নেক্সট ক্লাসে তোমাদেরকে আলফা কোণে কাজ করলে এই 6টা কেস, আর থিটা ভূমির সমান্তরালে কাজ করলে
এই 6টা কেস কেমন হয় সেই জিনিসগুলো দেখাবো। জাস্ট 2টা কেস দেখালে তোমরা বাকিগুলো অটোমেটিক বুঝে যাবা, ঠিক আছে? ওকে, এফ কে মানে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তোমরা নিউটনিয়ান বলবিদ্যায় এই জিনিসটা পড়ে আসার কথা, যে ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল। কোনো বস্তু যখন কোনো একটা তলের উপর গতিশীল হয় এটাকে স্লাইডিং ফ্রিকশনাল ফোর্স বলে, গতীয় ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ। কোনো বস্তু যখন কোনো তলের উপর গতিশীল হয় তখন ওই বস্তুটার গতি যেদিকে তার বিপরীতে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটাই হচ্ছে কি এফ কে, গতীয় ঘর্ষণ, ঠিক আছে? উপরের দিকে বল আর নিচের দিকে যখন সরণ তখন কোণ কত হবে? 90 ডিগ্রি না, বল কাজ করতেছে উপরের দিকে, সরণ কাজ করতেছে নিচের দিকে। বল যদি উপরের দিকে কাজ করে বস্তুটা তো উপরের দিকে উঠবে প্রথমে, তারপর আবার নিচের দিকে পড়বে, তাই না? তাহলে প্রথমে হচ্ছে 0 ডিগ্রি, এরপর হচ্ছে কত, মানে বল উপরের দিকে বাট সরণ নিচের দিকে, এমন তো হইতেই পারে না। তুমি কোনো একটা বস্তুকে উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করছো, বস্তুটা প্রথমে উপরের দিকে উঠবে, তাহলে এক্ষেত্রে বল আর বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণ হচ্ছে কত? 0 ডিগ্রি। এরপর বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন আর উপরের দিকে কোনো বল কাজ করতেছে না, তখন নিচের দিকে কাজ করতেছে অভিকর্ষ বল, আর বস্তুটা নিচের দিকেই পড়তেছে, তো সেই ক্ষেত্রেও 0 ডিগ্রি। একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা নিচের দিকে আসার কোনো সুযোগ নেই প্রথমে, মানে যখন তুমি উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করছো ওই মুহূর্তে নিচে আসার সুযোগ নেই। বস্তুটা প্রথমে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠে বেগ শূন্য হবে, তারপর নিচের দিকে পড়বে। তো যখন বস্তুটা নিচের দিকে পড়বে তখন আর তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছো ওই ফোর্সটা আর থাকবে না, কারণ ওই ফোর্সটা তখনই শেষ হয়ে গেছে যখন বস্তুটা ওই ফোর্সের কারণে ম্যাক্সিমাম পজিশন পর্যন্ত উঠে গেছে। ওই ম্যাক্সিমাম পজিশনে উঠে ফোর্সটা এখানেই শেষ। বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন এটা কিন্তু পৃথিবীর আকর্ষণ বলের কারণে কিন্তু নিচের দিকে পড়বে, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসটা এখানেই শেষ, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি সবাইকে।